ভূঁইয়া মঞ্জিল আলোকিত করে রাখে তাদের ৫ জন চোখের মণি, ২ রাজপুত্র আর ৩ রাজকন্যা। তবে ৫ জনের মধ্যে পরিবারের সবচেয়ে আদরের সন্তান হলো তুবা। সে পরিবারের সবচাইতে ছোট সদস্য। ছোট হওয়ার সুবাদে প্রত্যেকের আদরে বেশি ভাগ বসায়। এই যেমন বাড়ির বড় কর্তা জামাল সাহেব নিজের ২ ছেলে মেয়ের চাইতে তুবাকে বেশি আদর করেন। তার মতে তুবা নাকি ওনার মায়ের চেহারা পেয়েছে, ওকে দেখলেই মা মা অনুভূতি হয়, তাই ভালোবাসা আদর স্নেহ তুলনামূলক বেশি প্রকাশ পায়। তুবা জন্ম থেকে বাবা মায়ের চেয়ে বেশি বড় চাচার কাছেই থেকেছে। তবে ছোট্ট তুবা শুরু থেকে ছিল কৌশিক ভাইয়ের বিশাল বড় ভক্ত। কৌশিক ভাই ছাড়া সে যেন কিছুই বোঝে না, বড় ভাই কিনা। এজন্য সব সময় কৌশিকের পেছনে ঘুরঘুর করত। হাতে পুতুল নিয়ে ছুটে যেত কৌশিকের কাছে খেলতে, ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দিত কৌশিকের ঘরে। মাঝে মাঝে বায়না ধরত কৌশিক ভাইয়ের সাথে ঘুমানোর, গলা জড়িয়ে ধরে কান্নাকাটি করত কৌশিক ভাইয়ের সাথে ঘুমাবে বলে। বাচ্চা মেয়েটা জেদের কাছে হার মেনে তাওহিদ সাহেব রাতেও মেয়েকে রেখে আসতেন জামাল সাহেবের ঘরে। এভাবে ধীরে ধীরে তুবা যেন কৌশিকের অভ্যেসে পরিণত হয়ে যাচ্ছিল। কিন্তু শুরুর দিকে সম্পর্কটা ছিল একদম স্বাভাবিক, আর ৫টা কাজিনদের মতো ওদের সম্পর্কও ছিল নর্মাল। তবে সর্বনাশের সূত্রপাত হয়েছিল সেদিন। জামাল সাহেবের দুঃসম্পর্কের আত্মীয় তার মেয়ের বিয়েতে পুরো ভূঁইয়া পরিবারকে দাওয়াত করেছিলেন। সেই দিন তুবা প্রথম শাড়ি পরার বায়না ধরেছিল। অনেক জোরাজোরি করে ছোট্ট দেহে একখানা লাল রঙের শাড়িতে জড়িয়েছিল। এরপর ছুটে গিয়েছিল কৌশিকের কাছে, প্রচণ্ড উত্তেজনা নিয়ে জিজ্ঞেস করেছিল, আমাকে কেমন লাগছে কৌশিক ভাইয়া? কৌশিক শার্টের বোতাম লাগাতে গিয়ে এক পলক তাকিয়েছিল শুধু। এই তাকানোই কৌশিকের জীবনে সবচেয়ে বড় সর্বনাশ ডেকে আনল। শাড়ি পরিহিত ১০ বছর বয়সী তুবা নাড়িয়ে দিয়েছিল কৌশিকের কিশোর মন। তুবা দেহের গড়নে পরিপূর্ণ নারীর ছাপ তখনও আসেনি, তবুও থমকে গিয়েছিল কৌশিকের চোখ জোড়া, আটকে গিয়েছিল শ্বাস প্রশ্বাস। কৌশিক তখন সদ্য ১৮তে পা দিয়েছে, যৌবনের শুরু। চোখের মণিতে তখন রংধনু ৭ রং, চেহারায় নব্য পুরুষত্বের ছোঁয়া, চোখে মুখে অল্প স্বল্প গাম্ভীর্য আসছে মাত্র। মনটা তখন ছিল পাখিদের মতো স্বাধীন, উড়ে উড়ে বিভিন্ন ডালে বসার সময়। কিন্তু কৌশিক তখন আটকে গিয়েছিল তুবা নামক একটি মাত্র ডালে। হাঁসফাঁস করতে করতে ছেলেটার দম বন্ধ হয়ে যাওয়ার দশা। শার্টের বোতাম লাগানো হাত দুটো থরথরিয়ে কাঁপছে। নতুন অনুভূতি ভেঙে চুরে গড়িয়ে দিচ্ছে কৌশিকের কিশোর মন। এই নতুন অনুভূতি থেকে পালাতে সেদিন প্রথম নজর লুকিয়েছিল কৌশিক। শুধু ছোট্ট করে বলেছিল, খুব বাজে লাগছে, একদম পচা, আর কোনোদিন শাড়ি পরবি না। ব্যাস, তোমার ছোট্ট মনটা ভেঙে দিতে এতটুকুই যথেষ্ট ছিল। কৌশিকের থেকে নেগেটিভ মন্তব্য পেয়ে তোমার সে কি কান্না, কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছিল মেয়েটা। কেউ মেয়েটার কান্না থামাতে পারল না। শেষমেশ কৌশিক তোবাকে নিয়ে ঘুরতে যাওয়ার পর তোবা কান্না থামিয়েছিল। এভাবে সময় গড়ালো, দিন এগিয়ে গেল। ধীরে ধীরে সবাই বড় হতে লাগলো। সেই সাথে গাঢ় হলো দুজন মানুষের মনের অনুভূতি। তুবা কৌশিকের প্রতি আরো বেশি টান অনুভব করতে লাগলো। শুরুটা ভাই বোন হিসেবে হলেও এখন সিচুয়েশন বদলে গেছে। তুবার কৌশিককে ভালো লাগে। কৌশিকের সান্নিধ্য তুবার সবচেয়ে পছন্দের। কৌশিক আশেপাশে থাকলে তুবার অদ্ভুত প্রশান্তি অনুভব করে। চারিদিকে খুশি ছড়িয়ে পড়ে। তুবা সর্বক্ষণ কৌশিককে লুকিয়ে লুকিয়ে দেখে, কখনো খেতে বসে তো কখনো পড়তে বসে। কৌশিকের হাঁটা চলা, কথা বলা, খাবার খাওয়া, এমনকি পানি খাওয়ার স্টাইলও তোবাকে মুগ্ধ করে। এই মুগ্ধতা দিনকে দিন বেড়েই চলেছে, কমার কোনো নামই নিচ্ছে না। সেই অনুভূতিগুলো দিন দিন গাঢ় হচ্ছে। তোবা বেশ বুঝতে পারছে তার ভালো লাগা দিন দিন ভালোবাসায় রূপ নিচ্ছে, কিন্তু কৌশিক ভাইয়ের মনে কি আছে সেটা বুঝতে তোবা অক্ষম। আর এই অক্ষমতাই তোবার মনের সবচেয়ে বড় শত্রু। ৫ তলা বিশিষ্ট বিল্ডিংয়ের ৫ম তলার ক্যান্টিনে বসে এসব হাবিজাবি ভাবছিল তোবা। এক হাত গালে রেখে অন্য হাতে বার্গার। তোবাকে খাওয়া বাদ দিয়ে আপন মনে ভাবতে দেখে হালকা ধাক্কা দিল রিয়া। বার্গারের একটা বাইট চিবোতে চিবোতে বলল, খাওয়া বাদ দিয়ে কি ভাবছিস রে? তোবা তৎক্ষণাৎ নড়ে চড়ে উঠল। সামনে তাকাতেই দেখতে পেল ৬ জোড়া শকুনের চোখ তোবার দিকে তাকিয়ে আছে। অফ পিরিয়ডে তোবা, রিয়া, নীরব আর রিমি ক্যান্টিনে এসেছে কিছু খেতে। তোবা, নীরব, রিমি বর্তমানে ১০ম শ্রেণীতে পড়ে। রিয়া এবার ইন্টার পরীক্ষা দিবে। কৌশিক আর মৌমিতা এবার অনার্সে ভর্তি হয়েছে।
তোমাদের স্কুল আর রিয়ার কলেজ একসাথে, মাঝখানে বড় একটা মাঠ। মাঠের এক পাশে হাই স্কুল আর অপর পাশে কলেজ, আর মেন রোডের অপোজিটে কৌশিক মৌমিতার ভার্সিটি। তোবার সবার নজর উপেক্ষা করে নড়ে চড়ে বসলো, হাতের বার্গারে একটা কামড় বসিয়ে অরুচি নিয়ে চিবোতে চিবোতে বলল, আজকাল কেমন জানি কিছুই ভালো লাগে না, অদ্ভুত কিছু অনুভূতি অনুভব হয় আপু। তোবার কথা শুনে ভ্রুকুচকে তাকালো রিয়া, কৌতূহল নিয়ে প্রশ্ন করলো, কেন কেন কি হয়েছে? তোবা মুখ খুলল কিছু বলতে, কিন্তু পরপরই থেমে গেল। মাথায় হাজারটা চিন্তা জেঁকে বসলো। মনে নব অনুভূতি কি সবার সামনে প্রকাশ করা ঠিক হবে? সবাইকে বলা কি উচিত হবে যে তোবা কৌশিক ভাইকে পছন্দ করে? কৌশিক ভাইকে নিয়ে ওর মনে নতুন নতুন কিছু অনুভূতি সৃষ্টি হয়েছে। বেশ কিছুদিন ধরেই এই অনুভূতি তোবাকে জ্বালাতন করছে। বলাটা কি ঠিক হবে? এসব শুনে ওরা আবার রাগ করবে না তো? বলবো কি বলবো না, এই দ্বন্দ্বের মাঝেই সেখানে আগমন ঘটল রাইমার। সে আবার রিয়ার ক্লাসমেট, একসাথেই দুজন পরীক্ষা দেবে এবার। রাইমা এসে সোজা তোবার পাশে চেয়ারে ধপ করে বসলো। দুই হাত ডলতে ডলতে উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, কৌশিক ভাইকে এক নজর দেখে আসলাম। উফ, কালো শার্টে যা লাগছে না, কাচ্চাই চিবিয়ে খেয়ে ফেলতে ইচ্ছে করছে। এই লোকটা আমাকে হার্ট অ্যাটাক করিয়ে মেরেই ছাড়বে। আচমকা রাইমার মুখে কৌশিকের নামে এ ধরনের কথা শুনে বুকের ভেতর ধক করে উঠল তোবার। বুকটা কেমন জানি মুচড়ে উঠল। মুহূর্তে চোখের কোটরে এক সমুদ্র নোনা পানি জমে গেল। শুধু পলক ফেলার অপেক্ষা মাত্র। রাইমা আগে পিছিয়ে না তাকিয়ে আপন মনে বলে চলেছে, আজ আমি কৌশিক ভাইকে প্রপোজ করেই ছাড়বো, তোমরা দেখে নিও। আর দেরি করতে পারবো না বাবা, পরে যদি বেশি দেরি হয়ে যায়। পাশ থেকে রিয়া উত্তর দিল, তুমি প্রপোজ করলে কি ভাইয়া মেনে নিবে? না মেনে যাবে কোথায়? আমি কি অসুন্দর নাকি? না, অসুন্দর না, তবে মেবি ভাইয়ার টেস্টের সাথেও যাবে না। না মানে আমাদের পরিবারের আবার আত্মীয়র মধ্যে বিয়ে সম্পর্ক নিষেধ, শুধু শুধু ঝামেলা হবে না। রিয়ার কথা শুনে রাইমা মুখ ভ্যাংচালো। এক বুক আত্মবিশ্বাস নিয়ে বলল, এত নিষেধাজ্ঞা দেখে লাভ নেই। প্রেম ভালোবাসা কি হিসাব কষে হয় নাকি? বাস হয়ে যায়। আমারও হয়ে গেছে, কৌশিক ভাইয়েরও হয়ে যাবে। দেখো, আবার প্রেম নিবেদন করতে গিয়ে থাপ্পড় টাপ্পড় খেয়ে এসো না। আমার ভাই তো আমি জানি, তার আবার হুটহাট হাট চলতে পারে। তোবা আর সেখানে বসে থাকতে পারল না। চোখ ফেটে কান্না আসছে। বুকে জন্ম নেওয়া নতুন অনুভূতিগুলো একে একে ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। এই কষ্ট সহ্য করার মতো নয়। তোবা তাড়াহুড়ো করে ব্যাগটা হাতে নিয়ে সোজা বেরিয়ে গেল ক্যান্টিন থেকে। পেছন থেকে রিয়া রিমি ডেকে উঠল, কিন্তু তোবা সে ডাকে সাড়া দিল না। ছুটির পর সবাই মিলে গেটের বাইরে এসে দাঁড়িয়েছে। তখন তোবা ক্যান্টিন থেকে বের হওয়ার পর আর কারোর সাথে দেখা হয়নি। নীরব রিমি পুরো ক্লাসে খুঁজেও তোবাকে পায়নি। এখন ছুটি হয়ে গেছে, ওকে না পেলে সবাই বাড়ি ফিরবে কিভাবে? ওদের ভাবনার মাঝে সেখানে উপস্থিত হলো মৌমিতা আর কৌশিক। কাছাকাছি আসতেই কৌশিকের নজর সবার আগে খুঁজল তোবাকে, কিন্তু এ কি? তোবা কোথায়? কৌশিক গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো। তোবা কোথায়? ও ক্লাস থেকে বের হয়নি এখনো? নীরব রিয়া একে অপরের মুখ চাওয়াচাওয়ি করলো। এরপর রিয়া ভয়ে ভয়ে জবাব দিল, ভাইয়া, অফ পিরিয়ডে আমরা সবাই ক্যান্টিনে বসে খাচ্ছিলাম, তখন তোবা ক্যান্টিন থেকে বেরিয়ে এসেছে কিন্তু ক্লাসে যায়নি। আমরা ওকে খুঁজে পাচ্ছি না, ফোনটাও বন্ধ ওর। খুঁজে পাচ্ছি না বাক্যটা কৌশিকের কানে বজ্রপাতের ন্যায় শোনালো। বুকটা আচমকায় মুচড়ে উঠল। হৃৎপিণ্ডের গতি বাড়ল। অজানা ভয় কৌশিকের মনকে গ্রাস করে নিল। ছটফট করে উঠল হৃদয়। পাশ থেকে মৌমিতা ধমকে উঠল দুই ভাই বোনকে, বাদর একটা, তোবাকে পাওয়া যাচ্ছে না সেটা ছুটির পর বলছিস? আগে কেন জানাসনি? পুরো ক্যাম্পাসে খুঁজেছিস? নীরব রিয়া মাথা উপর নিচ নেড়ে হ্যাঁ বোঝালো। মৌমিতার মন তবুও মানল না। সে কৌশিকের উদ্দেশ্যে বলে উঠল, ভাই চল তো, সবাই চারদিকে আবার খুঁজে দেখি। আমার মনে হয় ক্যাম্পাসের ভেতরেই আছে তোবা। ছুটির আগেই বাইরে বের হওয়া সম্ভব নয়। মৌমিতার কথা কৌশিকের কানে গেল কিনা কে জানে। কৌশিক আপন মনে উদ্ভ্রান্তের মতো দৌড় লাগালো স্কুলের মাঠের দিকে। বাকি তিন ভাই বোনও তিন দিকে ছড়িয়ে পড়ল। কৌশিক পাগলের মতো পুরো স্কুল বিল্ডিং খুঁজল। মাঠ পেরিয়ে রিয়ার কলেজের বিল্ডিংয়েও খুঁজল, কিন্তু তোবা কোথাও নেই। উদ্ভ্রান্তের মতো দৌড়াতে দৌড়াতে কৌশিকের নজর আটকে গেল কলেজের পেছন দিকের পুরনো বাগানে। সারি সারি মেহগনি গাছের গোড়ায় উল্টো মুখে বসে আছে কেউ। পেছন থেকে শুধুমাত্র কোমর সমান লম্বা চুলগুলো দেখা যাচ্ছে। কৌশিকের চিনতে বিন্দুমাত্র বেগ পেতে হলো না।
অত্যাধিক রাগে ফুঁসে উঠল কৌশিক। চোয়াল জোড়া শক্ত হয়ে গেল। মনে মনে ঠিক করলো আজ এই মেয়েটার দাঁত 2-3টা তুলেই ছাড়বে। ভাবনা মোতাবেক রাগে অগ্নিশর্মা হয়ে এগিয়ে গেল কৌশিক। কাছাকাছি গিয়ে যেই না জোরে সরে ধমক দিবে, আচমকা তোবার কান্নার শব্দ শুনে থেমে গেল। মেয়েটা 2 হাতে মুখ চেপে ধরে করুণ স্বরে কাঁদছে। কান্নার সুর এতই বেদনাদায়ক ছিল যে কৌশিকের পাজোড়া টলে উঠল, বুকের পাজর ভেঙে আসলো। কৌশিক দুর্বলের ন্যায় তোবার পাশে গিয়ে বসলো। পাশে কারো উপস্থিতি অনুভব করে কান্না থামিয়ে দিল তোবা। পাশে না ফিরেও বেশ বুঝতে পারলো কে হতে পারে, তাই ফিরে না তাকিয়ে মুখ ঘুরিয়েই রাখলো। কৌশিক নিজের ব্যাগ থেকে পানির বোতল বের করে তোবার দিকে এগিয়ে দিল। কণ্ঠস্বর বেজায় ঠান্ডা। কি হয়েছে? এইভাবে বসে কাঁদছিস কেন? কেউ কিছু বলেছে? আপনার নামটা বল, জাস্ট পুঁতে রেখে দেবো তাকে। তোবা জবাব দিল না, পানির বোতলও নিল না, কিন্তু হুট করেই একটা অদ্ভুত কাণ্ড ঘটিয়ে ফেলল। হঠাৎ ঘুরে কৌশিককে শক্ত করে জড়িয়ে ধরল। তোবার মাথা গিয়ে ঠেকলো কৌশিকের বুকে। আচমকা তোবার ছোঁয়ায় কৌশিকের হৃদস্পন্দনের গতি বেড়ে গেল। বুক কাঁপতে শুরু করলো। বুকের ভেতর খুব কষ্টে দমিয়ে রাখা অনুভূতিগুলো নড়ে চড়ে উঠল। তোবা কাঁদছে, আবারও কাঁদছে। কেঁদে কেটে কৌশিকের বুকের পাশে শার্ট ভিজিয়ে দিচ্ছে। কণ্ঠস্বর ব্যথাতুর। আমার সীমার বাইরে গিয়ে বড় একটা কথা বলতে চাই কৌশিক ভাই। আপনি কি রাগ করবেন? কি কথা? আগে বলুন, আপনি রাগ করবেন না? আমার থেকে দূরত্বও বাড়াবেন না? কথা দিন। কৌশিকের মনে অজানা ভয় জেগে বসলো। এ কি অদ্ভুত কথাবার্তা! তোবার থেকে দূরে যাওয়ার কথা তো কৌশিক ভাবতেও পারে না। পরিবারের কথা ভেবে বহু কষ্টে নিজের অনুভূতিগুলো ছেলেটা লুকিয়ে রাখে, কিন্তু তাই বলে দূরে চলে যাবে কিভাবে? ও কি দম আটকে মারা যাবে না? মনের মধ্যে হাজারো দ্বন্দ্ব নিয়ে তোবার মাথায় হাত রাখলো কৌশিক। আশ্বাস দিয়ে বলল, রাগও করবো না, দূরে যাব না। এবার পেটের ভেতর যা আছে সব উগরে দে। তোবা থামলো। সময় নিয়ে কৌশিকের বুক থেকে মাথা তুলল। কৌশিকের মুখোমুখি হয়ে বসে চোখে চোখ রাখলো। মনের শত শত সংকোচ নিয়ে মিনমিন করে বলল, যদি বলি আমি আপনাকে ভালোবাসি, তাহলে কি আমার পাপ হবে কৌশিক ভাই? বোকার মতো প্রশ্নটা করে আশাভরা নয়নে তাকালো তোবা। কৌশিক তোবার দিকেই তাকিয়েছিল। দুজনের চোখাচোখি হওয়ার এক পর্যায়ে কৌশিক মুখ ঘুরিয়ে নিল। তোবার অগোচরে ঠোঁট কামড়ে হাসল। সেই হাসির স্থায়িত্ব ছিল কয়েক সেকেন্ড। এরপর আবারও ঘাড় ঘুরিয়ে তোবার দিকে তাকালো। কাট কণ্ঠে বলল, পাপ তো হবেই, শুধু পাপ নয়, মহাপাপ। কেন? এই কেন জবাব দিল না কৌশিক। তোবার প্রশ্ন সম্পূর্ণ উপেক্ষা করে উঠে দাঁড়ালো। তোবার একটা হাত আলতো করে ধরে বলল, বাড়ি চল। তোবা কিছু বলতে চাইলো, কিন্তু পরক্ষণেই মুখটা বন্ধ করে নিল। এক আকাশ মন খারাপ নিয়ে উঠে দাঁড়ালো। মাথা নিচু করে কৌশিকের সাথে পা মেলালো। বুকের ভেতর ধিকি ধিকি করে জ্বলছে তোবার। কৌশিকের মন পড়তে আবারও ব্যর্থ হওয়ায় বুকে জ্বালা বেড়ে গেছে। নিজের আকাশ কুসুম ভাবনা নিয়ে চলতে থাকা তোবা যদি একবার পাশে ফিরে তাকাতো, তাহলে দেখতে পেত একজন পাগল প্রেমিকের মুগ্ধ চাহনি। উল্টোপাল্টা চিন্তার দরুন হারিয়ে ফেললো সেই চাহনি দেখার সুযোগ। বাড়ি ফেরার পর থেকেই তোবার মন ভালো নেই। কোনো এক অজানা কারণে মনের মধ্যে খচখচ করছে। ভারাক্রান্ত মন নিয়ে পুরো বাড়ি একবার চক্কর কাটলো তোবা, কিন্তু কিছুই ভালো লাগছে না। একবার জামাল সাহেবের কামরাতেও উকি ঝুঁকি দিয়েছে। ভদ্রলোক সিরিয়াস ভঙ্গিতে বসে কাজ করছেন, এজন্য আর তাকে জ্বালানোর সাহস হলো না তোবার। এক রাশ বিরক্তি নিয়ে বসার ঘরে চলে আসলো। সোফায় 2 পা গুটিয়ে বসে টিভি অন করলো। রিমোট দিয়ে চ্যানেল ঘুরিয়ে ঘুরিয়ে একটা মুভি চালু করলো। নিজের সম্পূর্ণ মনোযোগ ঢেলে দিল টিভিতে। মিনিট 10 যেতেই পাশে কার উপস্থিতি অনুভব করলো তোবা। টিভি থেকে নজর সরিয়ে পাশ ফিরে চাইলো। সঙ্গে সঙ্গে চোখাচোখি হলো রাইমার সাথে। তোবাকে নিজের দিকে তাকাতে দেখে এক গাল হাসলো রাইমা। এমনিতেই তোবার মনে শান্তি নেই। কৌশিক এতদিন ধরে ওকে ধোঁয়াশার মধ্যে রেখেছে, তার উপর আজকে তোবা নিজে থেকে ভালোবাসার কথা প্রকাশ করার পরেও কৌশিক নির্বিকার, তেমন কোনো প্রতিক্রিয়া দেখায়নি। সরাসরি হাও বলেনি, নাও বলেনি। এই দোটানার মাঝে আরেক জঞ্জাল হলো রাইমা। সর্বক্ষণ কৌশিকের সাথে চুইংগামের মতো চিপকে থাকে। কাঁঠালের আঠা চেয়েও ভয়ানক এই মেয়ে। আর এই কারণেই তোবা ওকে পছন্দ করে না। শুধু রাইমা কেন, কৌশিকের আশেপাশে ঘুরঘুর করা কোনো মেয়েকেই তোবা পছন্দ করে না। কিন্তু অপছন্দ হলেও আত্মীয়তার খাতিরে মুখে জোর করে হাসি ফোটালো তোবা। অনিচ্ছা নিয়ে প্রশ্ন করলো, আপনি কেন এসেছেন আপু? মানে কখন এসেছেন? রাইমা কথা বলার সুযোগ পেল যেন। একটু চেপে তোবার কাছাকাছি বসলো। হাসি মুখে বলল, মাত্রই এসেছি। শোনো না তোবা, কৌশিক ভাই কোথায়? রাইমার মুখে কৌশিকের নাম শুনে মুখটা তেতো হয়ে উঠল তোবার।
বিরক্তি আরও এক ধাপ বেড়ে গেল। প্রচণ্ড অনীহা নিয়ে তুবা কর্কশ গলায় বলল, জানি না। জানো না মানে? বাসায় নেই? না। কোথায় গেছে? তুবার মন সঙ্গে সঙ্গে চিৎকার করে বলে উঠল, জাহান্নামে গেছে, তুই যাবি? আয় তোকেও পাঠিয়ে দিই। কিন্তু মুখে সেগুলো একদম প্রকাশ করল না, বরং ছোট্ট করে জবাব দিল, জানি না। তুবার এমন গাছাড়া জবাব শুনে বিরক্ত হলো রাইমা। ঠিক সেই মুহূর্তে বসার ঘরে আগমন ঘটল কনক চাপা বেগমের। তিনি বাচ্চাদের জন্য সন্ধ্যা নাস্তা বানাচ্ছিলেন। গরম গরম বড়া ভাজা টেবিলে রাখতে রাখতে বললেন, তোর কৌশিক ভাই বিকালে ফুটবল নিয়ে বেরিয়েছে রাইমা। কনক চাপা বেগমকে দেখে হুড়মুড়িয়ে উঠে গেল রাইমা। ঝড়ের গতিতে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরল তাকে। কনক চাপা বেগম হাসলেন, রাইমার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিলেন, আদরে কণ্ঠে জিজ্ঞেস করলেন, এসেই ভাইয়ের খোঁজ করা কেন? একটু দরকার ছিল ফুপি। তাহলে বস, সন্ধ্যা হয়ে এলো বলে কৌশিক যে কোনো মুহূর্তে চলে আসবে। রাইমা ঠোঁট ছড়িয়ে হাসলো। হেসে কনক চাপা বেগমের দিকে একটা টিফিন বক্স এগিয়ে দিল। খুশিতে গদগদ হয়ে বলল, আম্মু পাঠিয়েছে তোমাদের জন্য। কনক চাপা বেগম হাসি মুখে বক্সটা নিজের হাতে নিলেন। রাইমার কপালে চুমু খেয়ে বললেন নাস্তা করে যেতে। রাইমা মাথা দুলিয়ে সম্মতি জানালো। তোমার মনোযোগ টিভি থেকে বহু আগেই সরে গেছে। ওর সিআইডি চোখ দুটো রাইমা আর কনক চাপা বেগমের দিকে স্থির। দুই ফুপু ভাতিজির মিষ্টি আলাপ দেখে রাগে গা জ্বলে গেল তোবার। দাঁতে দাঁত চেপে সবটা হজম করে চুপচাপ বসে রইল। রাইমা পুনরায় এসে তোবার গা ঘেঁষে বসলো। কিছুটা চাপা কণ্ঠে ফিসফিস করে বলল, একটু সাহায্য করবে তুবা? তুবার চোখ দুটো তখন টিভির দিকে ছিল। যদিও মুভিতে তার বিন্দুমাত্র মনোযোগ নেই, মনের মধ্যে তো আবারও সেই উল্টোপাল্টা চিন্তা ভাবনা ভর করেছে। কিন্তু ভাবটা এমন ধরে আছে যেন টিভি দেখতে না পারলে তুবা মরেই যাবে। এদিকে প্রশ্ন করে জবাব না পেয়ে বিরক্ত হলো রাইমা। রিমোটটা নিয়ে ঠাস করে টিভি বন্ধ করে দিল। তুবার নজর এবার রাইমার দিকে ঘুরল। কি চাই আপু? বললাম তো সাহায্য চাই। আমি আপনার ছোট, আমি আপনাকে কিভাবে সাহায্য করব? তুমিই পারবে করতে। আচ্ছা বলুন, কি সাহায্য চাই? ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলল তুবা। রাইমা আরও একটু চেপে বসলো। আশেপাশে একবার সতর্ক নজর বুলিয়ে তুবার হাতে একটা কাগজ গুজে দিল। ফিসফিস করে বলল, এটা কৌশিক ভাইকে দিবে কেমন? কি এটা? সেটা তোমার না জানলেও চলবে, শুধু এটা দিয়ে বলবে রাইমা আপু দিয়েছে। তবে খবরদার, তুমি কিন্তু ভুলেও ভাঁজ খুলবে না। এসব তোমার মতো বাচ্চাদের পড়া নিষেধ। তুবার ইচ্ছে করলো বিরোধিতা করতে, কিন্তু মনটা সায় দিল না। এই কাগজে কি আছে পড়ার জন্য মনটা আঁকুপাকু করে উঠল। তাই শুধুমাত্র নিজে পড়ার উদ্দেশ্যে রাজি হয়ে গেল তুবা। রাইমার সেখানে ঘণ্টাখানিক সময় ছিল। কৌশিককে বাড়ি ফিরতে না দেখে শেষমেশ অধৈর্য হয়ে ফিরে গেল। তুবার হাতের মুঠোয় তখনও সেই কাগজটা। সুযোগ পেতেই দৌড়ে চলে গেল নিজের ঘরে। দরজা আটকে কাগজের ভাঁজ খুলে মেলে ধরল। সঙ্গে সঙ্গে অশ্রুকণার আগমনে চোখ দুটো ঝাপসা হয়ে এলো তোবার। রাইমা ওই কাগজে গোটা গোটা শব্দে প্রেম নিবেদন করেছে। বড়সড় করে লিখে রেখেছে, আই লাভ ইউ কৌশিক ভাই। এই লাইনটা তোবার মনে ব্যথার পাহাড় জাগিয়ে তুলল যেন। তোবা হাঁসফাঁস করে উঠল। কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে। হৃৎপিণ্ড টিপ টিপ আওয়াজে বাজছে। এই অসহ্য পরিস্থিতি থেকে বাঁচতে সোজা বাথরুমে চলে গেল তোবা। বাথটাবে ডুবে রইল প্রায় ঘণ্টাখানেক। শরীর যখন পুরোপুরি ঠান্ডা হয়ে কাঁপুনি ধরে গেল, তখন তুবা পানি থেকে উঠল। ক্লান্ত দেহরা বিছানায় আছড়ে ফেলল অনীহা নিয়ে। রাত তখন ৮টা। কৌশিক সবে মাত্র বাড়ি ফিরেছে। বিকেলে ফুটবল খেলতে বের হলেও খেলা শেষে কোথাও একটা গিয়েছিল, এজন্য ফিরতে ফিরতে এত রাত। বাড়ির সকলে একে একে ড্রয়িং রুমে উপস্থিত হচ্ছে রাতের ডিনার করার জন্য। কৌশিক আর সেখানে না দাঁড়িয়ে সোজা নিজের ঘরে চলে গেল। মিনিট ৫ সময় লাগিয়ে ঝটপট গোসল সেরে নিল। একটা ঢিলে ঢালা টি শার্ট আর ট্রাউজার পরে নিচে নেমে এলো। ততক্ষণে সবাই নিজেদের মতো একে একে খাওয়ার জন্য বসে পড়েছে। কৌশিক দ্রুত পায়ে এসে নিজের চেয়ারে বসল। এক হাতে মাথার পেছনে চুল ঝাড়তে ঝাড়তে পাশ ফিরে তাকালো, কিন্তু এ কি, তুবা চেয়ার খালি। ভ্রু কুচকে একবার পুরো টেবিলে নজর বোলালো কৌশিক। তুবা খেতে নিচে নামেনি। কৌশিক নিজে থেকে কিছু বলবে তার আগে জামাল সাহেব প্রশ্ন করলেন, তুবা মামনি কোথায়? ও কেন আসেনি? ময়না বেগম জবাব দিতে পারলেন না। কাজের চাপে মেয়েকে ডাকতে ভুলে গেছেন। তৎক্ষণাৎ রিয়া উঠে দাঁড়ালো, সবাইকে আশ্বাস দিয়ে বলল, আমি ডেকে আনছি ওকে। বলেই রিয়া দৌড়ে উপরে চলে গেল। বাড়ির গিন্নিরা খাবার পরিবেশনে ব্যস্ত হয়ে পড়ল। মিনিটের মাথায় রিয়া দৌড়ে নিচে নেমে এলো। দৌড়ের গতি দেখে মনে হচ্ছে কোনো প্রতিযোগিতায় নেমেছে। রিয়া সিঁড়ি দিয়ে নামতে নামতে চিৎকার করে বলল,
বড় চাচ্চু, ছোট মা, তোমার গায়ে খুব জ্বর, ও কোনো কথাও বলছে না। আচমকারিয়ার কথাগুলো বিস্ফোরণ হলো পুরো ঘর জুড়ে। কৌশিক চমকে পেছনে ফিরে তাকালো। বুকটা হঠাৎ করেই মুচড়ে উঠল, চোখে মুখে আতঙ্ক ছড়িয়ে পড়ল। অন্য কেউ ওঠার আগেই কৌশিক দৌড়ে চলে গেল তুবার ঘরে। পেছন পেছন বাকিরাও গেল। বাড়ির সবচেয়ে আদরের দুলালি জ্বর হয়েছে, এতে কি বাড়ির মানুষেরা ঠিক থাকতে পারে? না, পারে না। কেউ ঠিক নেইও। এই যেমন মেয়ে চিন্তায় বাড়ির 3 কর্তা অস্থির হয়ে উঠেছেন। বাড়ির গিন্নিরা মেয়ে চারিদিকে বসে হাত পা মালিশ করে দিচ্ছেন। ভাই বোনেরা চিন্তিত মুখে তুবার মাথার কাছে দাঁড়িয়ে আছে। আর তুবা, সে তো জ্বরে অচেতন হয়ে বিছানার চাদরের সাথে লেপ্টে আছে। জামাল সাহেবের ঝাড়িতে 10 মিনিটের মাথায় বাড়িতে ডাক্তার এসে হাজির। পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন জ্বর উঠেছে 104 ডিগ্রি। ডাক্তার ওষুধপত্র লিখে দিয়ে বিদায় নিলেন। যাওয়ার আগে আশ্বাস দিয়ে গেলেন কিছুই হয়নি, ওষুধ খেলে জ্বর ভালো হয়ে যাবে। ডাক্তারের সান্ত্বনা বাণীতে স্বস্তি ফিরে পেল সবাই। রাতে তুবার কাছে থেকে গেল মৌমিতা। বাকিরা সবাই যার যার ঘরে চলে গেল। রাত তখন প্রায় 12টা ছুঁই ছুঁই। কৌশিক নিজের ঘরে পাগলের মতো ছটফট করছে। নির্ঘুম চোখ দুটো চিন্তায় বন্ধ হতে চাইছে না। পরিবারের উপস্থিতিতে তুবার কাছে যেতে পারেনি কৌশিক, এজন্য মনটা একটু বেশি আনচান আনচান করছে। শেষমেশ মনের সাথে দ্বন্দ্বে হেরে পা বাড়ালো তুবার ঘরের দিকে। কৌশিক জানে আজ মৌমিতা আছে তুবার সাথে, এই সুযোগটায় কাজে লাগালো। ধীরে সুস্থে তুবার ঘরের দরজার সামনে এসে 2 আঙ্গুলের টোকায় ঠকঠক শব্দ করলো। মৌমিতা এতক্ষণ ধরে জেগে থেকে মাত্র একটু ঘুমিয়েছিল। এমন সময় দরজায় টোকা পড়ায় উঠে দাঁড়ালো। হা করে হাই তুলতে তুলতে এসে দরজা খুলে দিল। দরজার সামনে কৌশিকে দেখে নিমিষেই ঘুম উড়ে গেল মৌমিতার। ভ্রুকুচকে প্রশ্ন করলো, এ কি ভাই, তুই এত রাতে? একটু বাইরে যেত মৌ, কেন? দরকার আছে। মৌমিতা হকচকিয়ে গেল। আচমকা মাঝরাতে তার ভাইয়ের অন্যায় আবদার শুনে মাথা ঘুরে উঠল। একবার ঘাড় ঘুরিয়ে ঘুমন্ত তুবার দিকে তাকালো, এরপর ঘুরে কৌশিকের দিকে তাকালো। নিজের ভাইয়ের ব্যাকুল চাহনির অর্থ বুঝতে বিন্দুমাত্র বেগ পেতে হলো না মৌমিতার। এছাড়া যমজ হওয়ায় একে অপরের মনের ভাব খুব সহজেই বুঝে যায় ওরা। মৌমিতা বেশ বুঝতে পারছে তার ভাইয়ের চাওয়া। তুবার প্রতি কৌশিকের দুর্বলতাও মৌমিতা টের পায়। কিন্তু এর পরিণাম কি? পরিবার কি মেনে নিবে? মৌমিতা ভয় ভয় চাহনিতে তাকিয়ে বলল, তুই ভুল করছিস ভাই। ঠিক ভুল আমি বুঝে নেব, তুই বের হ। বাবা জানতে পারলে কেলেঙ্কারি হয়ে যাবে। তুই না বললে কেউ জানবে না। মৌমিতা হতাশ হলো, তর্ক করার ভাষা হারালো, হাল ছেড়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। যাওয়ার আগে কড়া ভাষায় জানিয়ে দিল, সময় মাত্র 10 মিনিট, ঠিক 10 মিনিটের মাথায় আমি ফিরে আসব। যদি এর 1 মিনিটও এদিক সেদিক হয় তাহলে আমি সবকিছু বাবাকে বলে দেব। কড়া ভাষায় কথাগুলো বলে সেখান থেকে চলে গেল মৌমিতা। কৌশিক শক্ত চোখে ও যাওয়ার পানে তাকিয়ে রইল। বিড়বিড় করে বলল, শাকচুন্ডি, চুড়াল একটা। নিচু স্বরে মৌমিতাকে 2-4টা গালি দিয়ে দরজাটা আস্তে করে আটকে দিল কৌশিক। এরপর দ্রুত পায়ে চলে গেল তুবার কাছে। জ্বরে অচেতন তুবা লেপ্টে আছে বিছানার সাথে। মুখটা এই কয়েক ঘন্টার ব্যবধানে কেমন শুকিয়ে গেছে। কৌশিকের বুকটা মুচড়ে উঠল। তুবার শুকনো মুখ ওর বুকে বিষাক্ত ছুরি বিধিয়ে দিল। কৌশিক এক টানে তুবাকে নিজের সাথে জড়িয়ে নিল, শক্ত করে চেপে ধরল বুকের সাথে। তুবার আগুন উত্তাপ কপালে আলতো করে ঠোঁট ছোয়ালো। সঙ্গে সঙ্গে জ্বলন্ত আগুনে ঝলসে গেল যেন ঠোঁট জোড়া। কৌশিকের চোখ জ্বলে উঠল, এক ফোঁটা অশ্রু ঝরে পড়ল চোখের কার্নিশ বেয়ে। কপালে পানির ছোঁয়া পেয়ে নড়ে চড়ে উঠল তুবা। ভারী চোখের পাতা টেনে ছাড়ালো। ঘোলাটে চোখে সুদর্শন কৌশিকের মুখটা জ্বলে উঠল যেন। মাথা সামনে ঝুঁকিয়ে রাখায় কৌশিকের বড় বড় সিল্কি চুলগুলো কপাল জুড়ে ছড়িয়ে আছে। তুবা অজ্ঞানে হাসল, কণ্ঠস্বর মাতালের মতো শোনালো, আপনি এসে গেছেন কৌশিক ভাই। কৌশিক ওপনিজ মাথা ঝাঁকালো। তুবা ঠোঁট ছড়িয়ে হাসলো। দুর্বল 2 হাতে যথাসম্ভব শক্ত করে জড়িয়ে ধরল কৌশিককে। জ্বরের ঘুরে এলোমেলো কণ্ঠে বলল, আপনাকে আর যেতে দেব না কৌশিক ভাই, আমার সাথে বেঁধে রাখবো। ওই চিঠিও আপনাকে দেব না, না না না। কৌশিক আবারও তুবার আগুন উত্তাপ কপালে ঠোঁট ছোয়ালো। অত্যন্ত ধীর কণ্ঠে ফিসফিস করে বলল, কোথাও যাবো না জান, তুই বললেও যাব না। আমাকে বরং তোর কাছে বেঁধে রাখ, কসম সারা জীবন তোর কাছেই থাকবো, খুব কাছে। অত্যন্ত ঠান্ডা স্বরে বাক্যগুলো আওড়ালো কৌশিক। হাতের বন্ধন দৃঢ় করল, যেন বুকের চামড়া ভেদ করে তুবাকে ভেতরে ঢুকিয়ে নেওয়ার প্রয়াস। অত্যাধিক চাপে হাঁসফাঁস করে উঠল তুবা। ওঠার চেষ্টা করলো, বিড়বিড় করে আওড়ালো, ব্যথা লাগে।
কৌশিক তবুও ছাড়ল না, কণ্ঠস্বর প্রতিবাদী শোনালো। লাগুক, আমাকে যে দফায় দফায় পোড়াস তার বেলা আমার কি ব্যথা লাগে না? আমি কি কষ্ট পাই না? এই মাঝরাতে চুল ভেজে কেন তোর? আমার ইচ্ছে। সে তো বুঝতেই পারছে ইচ্ছে করে চর বাঁধিয়েছিস, এবার শক্ত করে চাপটে ধরে হাড় করে ভেঙে দেই। কি বলিস? অন্য কোনো শাস্তি দেওয়ার তো অধিকার নেই আমার। সব অধিকার আপনারই। কৌশিক থমকে গেল, তীক্ষ্ণ চোখে তুবার মুখের দিকে তাকালো, নির্বিশেষ তাকিয়ে রইল কয়েক মুহূর্ত। তুবা তখনও চোখ বন্ধ করে বিড়বিড় করছে, কিছু কথা বোঝা যাচ্ছে, আবার কিছু জড়িয়ে যাচ্ছে। কৌশিক মাথা ঝুঁকিয়ে তুবার মুখের কাছে কান পেতে দিল, সঙ্গে সঙ্গে কানে ভেসে এলো হৃদয় শীতল করা কিছু মধুর বাক্য। আই লাভ ইউ কৌশিক ভাই, ভালোবাসি আপনাকে। আপনি কি আমাকে একটুও ভালোবাসেন না? কৌশিকের বুকে আচমকা প্রশান্তি ছড়িয়ে পড়ল, ভীষণ সুখ সুখ অনুভূতি হচ্ছে। তুবার আগুন উত্তাপ দেহটা বুকে জড়িয়েও ভেতরটা ঠান্ডা অনুভব হলো। কৌশিক আরো একটু ঝুঁকলো, জ্বরে বেহুশ তুবার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আমাকে ভালোবাসিস? তুবা চোখ বন্ধ রেখে ওপর নিচ মাথা ঝাঁকালো। কৌশিক আবারও প্রশ্ন করলো, কতটা ভালোবাসিস? অনেক বেশি। বলতে বলতে তুবা হঠাৎ করে ঠোঁট ভেঙে কেঁদে ফেলল। বন্ধ চোখের কার্নিশ বেয়ে ফুটন্ত গরম পানির ন্যায় অশ্রু ঝরে পড়ল। তুবা দুই হাতে কৌশিকের গলা জড়িয়ে ধরল, কৌশিকের গলার ভাঁজে মুখ গুজে ফুপিয়ে উঠল। আচমকা তুবার কান্না দেখে হকচকিয়ে গেল কৌশিক, ব্যতিব্যস্ত হয়ে জিজ্ঞাসা করলো, কাঁদছিস কেন? আমার কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে আমার। বুকে ব্যথা করছে, কান্না পাচ্ছে আমার। কি করব আমি? আপনি কেন আমায় ভালোবাসেন না? বলতে বলতে আবারও ফুপিয়ে উঠল। কৌশিক হালকা হাসলো, তুবার মাথায় আলতো করে হাত বুলিয়ে ফিসফিস করে বলল, বহু কষ্ট অনুভূতিগুলো দমিয়ে রেখেছে, সেগুলো নিজ হাতে খুঁটলে খুঁটলে বের করছিস তো। এমন ভালোবাসা কিন্তু সহ্য করতে পারবি না, অতিষ্ঠ হয়ে উঠবি। তুবা কোনো জবাব দিল না, শান্ত নদীর মতো নিশ্চুপ রইল। গুনগুন করে কেটে গেল কিছু সময়। কৌশিক তুবার মাথাটা এক হাতে উঁচু করে ধরল। কৌশিকের হাতের উপর হেলে পড়ল তুবার মাথা। জ্বরটা মাথায় চড়ে গেছে মেয়েটার, গায়ের তাপমাত্রা হুড়হুড় করে বাড়ছে, এজন্য হয়তো হুঁশ ধরে রাখতে পারছে না। তুবার রোগাক্রান্ত শুকনো মুখটা কৌশিকের ভেতরটা নাড়িয়ে দিল, ব্যথায় জর্জরিত হলো বুক। তুবার ছেড়ে দেওয়া শরীরটা নিজের সাথে যত্ন নিয়ে আগলে ধরল, কপালে আরো 2-3 বার ঠোঁট ছোয়ালো, ধিমি সুরে ফিসফিস করে বলল, আই লাভ ইউ জান, আই লাভ ইউ ডেসপারেটলি। তুই নিজেও জানিস না আমি তোকে ঠিক কতটা ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি। এ দেখ না, জ্বর তোর গায়ে উঠেছে, অথচ বুক আমার পড়ছে। তোর কষ্ট আমি সহ্য করতে পারছি না, বুকটা হাহাকার করছে। তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে আমার বুকের জ্বলন কমিয়ে দিয়ে যান, তোর দহনে আমি যে নিঃশেষ হয়ে যাচ্ছে। কৌশিকের কণ্ঠে ছিল এক বুক ব্যাকুলতা। এই মুহূর্তে তুবা হুঁশে থাকলে একজন পাগল প্রেমিকের বুক ফাটা আর্তনাদ দেখতে পেত, ব্যাকুল দুই চোখে এক সাগর ভালোবাসা দেখতে পেত। মনের সকল সংশয়, সকল ভয় দূর হয়ে যেত। কিন্তু অভাগী মেয়েটা এমন কোমল মুহূর্তে জ্ঞান হারিয়ে পড়ে আছে। মিনিট খানেকের মাথায় দরজায় টোকা পড়ল, সঙ্গে শোনা গেল মৌমিতা চিকন সুর, ভাই তোর টাইম শেষ, দরজা খোল। কৌশিক ঘাড় ঘুরিয়ে তাকালো একবার, বিরক্তিতে চোখ মুখ কুঁচকে গেল। ইচ্ছে করছে মৌমিতার গলা টিপে ধরে ওর টাইমও শেষ করে দিতে। কৌশিকের একদমই মন চাইল না তুবাকে ছাড়তে, কিন্তু এভাবে থাকাও ঠিক হবে না। পাছে যদি বাড়ির কেউ জেনে যায়, তুবা চাপের মুখে পড়বে। নানান ভাবনা চিন্তা করে তুবাকে আস্তে করে শুয়ে দিল কৌশিক। এরপর কাঁথা টেনে পুরো শরীর সুন্দর করে ঢেকে দিল। নিচে দাঁড়িয়ে নিজের টি শার্ট টেনে টুনে ঠিক করতে করতে দরজা খুলে দিল, সঙ্গে সঙ্গে ভেতরে ঢুকলো মৌমিতা। সবার আগে তাকালো বিছানায় শুয়ে থাকা তুবার দিকে, এরপর ঘাড় ঘুরিয়ে তাকালো নিজের ভাইয়ের দিকে। কর্কশ কণ্ঠে জিজ্ঞেস করলো, তোর কাজ শেষ? শেষ আর করতে দিলি কোথায়? খুলতে আর পড়তে 10 মিনিট লেগে যায়, বাকি কাজ করব কখন? এত কম সময় কাজ হয়? ভাবলেশীন ভঙ্গিতে জবাব দিল কৌশিক। মৌমিতার চোখ দুটো বড় বড় হয়ে গেল, দেখে মনে হচ্ছে চোখ দুটো যে কোনো সময় কোটর থেকে বেরিয়ে আসবে। মৌমিতা চিকন সুরে আর্তনাদ করে উঠল, মানে কি করেছিস তুই ওর সাথে? ওর সাথে আজে বাজে কিছু করলে আমি কিন্তু তোকে ছাড়বো না বলে দিলাম। বলে বড় উপকার করলে, ছাড়িস না। তুই বরং আমার পা ধরে বসে থাক। মৌমিতার আগে হিসহিস করে উঠল, দুরন্ত পায়ে তুবার কাছে গিয়ে এক টানে কাঁথা সরিয়ে দিল। আচমকা কাঁথা সরিয়ে দেওয়ায় শীতে থরথরিয়ে কেঁপে উঠল তুবা। গায়ের জামা টেনে শীত নিবারণের চেষ্টা করলো,
সবকিছু ঠিকঠাক আছে দেখে মৌমিতার হৃদয় আরো কুঁচকে গেল। ঠিক সেই মুহূর্তে কৌশিক বিদ্রুপ করে বলে উঠল, ব্রেনটা খুলে ওয়াশ করে আয়, ওটা নোংরায় ভরে গেছে। তোর বোনের সাথে আমি কিছু করিনি। তাহলে এমন বললি কেন? আমার মুখ, আমার ইচ্ছা, আমি যা খুশি বলবো। তুই দিন দিন অসভ্য হয়ে যাচ্ছিস ভাই। কৌশিকের গা ছাড়া জবাব। তো সভ্য ছিলাম কবে? দুনিয়ার সামনে নিজেকে জেন্টলম্যান হিসেবে প্রেজেন্ট করলেও তোর সামনে কখনো করিনি। মায়ের পেটে একসাথে ছিলাম, দুনিয়া তো একসাথে এসছে। তোর তো আমাকে ভালো জানার কথা। জানি বলেই বলছি, তুই ভুল করছিস ভাই। আমি জানি না তোদের সম্পর্ক ঠিক কতদূর এগিয়ে গেছে, কিন্তু যতদূর যাক থেমে যা। বাবা জানতে পারলে বাড়িতে ঝড় বয়ে যাবে। তুই আছিস কি করতে? ঝড় তুই থামাবি। মৌমিতা চেতে উঠল, কোমরে 2 হাত বেঁধে ঝগড়া করার ভঙ্গিতে বলল, তোর তো আমি চারানার উপকারও করব না। ভেবে বলছিস তো? দেখিস ভবিষ্যতে আবার তোর আমার উপকার না লাগে। ভাষা খবর কানে এলো, পরীক্ষা শেষে তোর জন্য পাত্র দেখা শুরু হবে। ভাবছি ডক্টর রাতুলকে আমিই বরং বিয়ের দাওয়াত দিই, কি বলিস? এ পর্যায়ে থতমত খেয়ে গেল মৌমিতা। অজানা ভয়ে বুক কেঁপে উঠল। বিয়ের কথা শুনে গলা শুকিয়ে গেল। রাতুলের সাথে মৌমিতার সম্পর্ক 2 বছর ধরে, কিন্তু এখনো মৌমিতা বাসায় জানানোর সাহস পায়নি। এরই মধ্যে জামাল সাহেব মেয়ের বিয়ে নিয়ে চিন্তা ভাবনা শুরু করেছেন। প্রেম ভালোবাসা জামাল সাহেবের অপছন্দ বিধায় মৌমিতা সাহস করে বলতেও পারছে না ওর একজনকে পছন্দ। নানান চিন্তা ভাবনায় বুকে ভয় জেগে বসল মৌমিতার। বোনের এমন ভীতু মুখভঙ্গি দেখে বাঁকা হাসল কৌশিক। 1 পা 2 পা করে এগিয়ে এসে মৌমিতার হাত থেকে কাঁথাটা টান দিয়ে নিয়ে নিল। এরপর কাঁপতে থাকা দুবার গায়ে সুন্দর করে কাঁথা জড়িয়ে দিল। মাথায় আলতো করে হাত বুলিয়ে জ্বরে কাঁপতে থাকা দুবাকে সান্ত্বনা দিল। ঝুঁকে গিয়ে কপালে ছোট্ট করে চুমু খেল। ধীর কণ্ঠে ফিসফিস করে বলল, মাফ করে দিস জান। অধিকার থাকলে এই মুহূর্তে তোকে বুকে জড়িয়ে রাখতাম, নিজের সমস্যাটা তোর কাছে ঠেলে দিতাম, কিন্তু পারছি না, আমার হাত পা বাঁধা। ব্যর্থ চাহনি দিয়ে উঠে দাঁড়ালো কৌশিক। যাওয়ার আগে মৌমিতার মাথায় হালকা থাপ্পড় মেরে বলে গেল, ওর খেয়াল রাখিস। কথাটুকু বলা পর্যন্ত ছিল কৌশিক। এরপর ঝড়ের গতিতে ঘর থেকে বেরিয়ে গেল। মৌমিতা পেছন থেকে নিচু স্বরে চেঁচিয়ে উঠল, তুই একটা আস্ত বেয়াদব, ভুলে যাস না আমি তোর বড় বোন। কৌশিক সে কথা কানেই তুলল না। ততক্ষণে সে বারান্দা পেরিয়ে নিজের ঘরে চলে গেছে। 2 ভাই বোনের ঝগড়াঝাটিতে ইতিমধ্যে প্রায় ভোর হয়ে গেছে। সকালে বসার ঘরে পাথরের মতো বসে আছে তুবা, হাতে টিস্যুর বক্স। ঘুম ভেঙেছে একটু আগে। ভোরের দিকে জ্বর ছেড়ে গেলেও শরীরটা বেশ দুর্বল, মাথাটা ভীষণ ভারী হয়ে আছে, সেই সাথে ঠান্ডা তো ফ্রি। এজন্য টিস্যু পেপারের বক্স আর ময়লা ফেলা ঝুড়ি কাছে নিয়ে বসে আছে। একটু পরেই সেখানে উপস্থিত হলেন জামাল সাহেব। তুবাকে দেখে ওর কাছে গিয়ে বসলেন। বড় চাচুর দর্শন পেয়ে দুবা আহ্লাদে গদগদ হয়ে গেল। জামাল সাহেবের একটা বাহু 2 হাতে জড়িয়ে ধরে কাঁধে মাথা ঠেকালো। জামাল সাহেব আদরের স্বরে জিজ্ঞেস করলেন, এখন কেমন লাগছে আম্মু? ভালো চাচু। হেসে জবাব দিল তুবা। বিনিময়ে জামাল সাহেবও হাসলেন। একে একে বাড়ির প্রতিটা সদস্য ব্রেকফাস্টের জন্য উপস্থিত হলো। কৌশিক আর মৌমিতা আসলো সবার শেষে। সবাই একে একে নিজেদের চেয়ার টেনে বসলো। যথারীতি তুবা কৌশিকের পাশে চেয়ারে বসেছে। ময়না বেগম তুবার সামনে 1 বাটি স্যুপ এনে দিলেন। জ্বরে মেয়েটার শরীর দুর্বল, স্যুপ খেয়ে শরীরে এনার্জি পাবে। মিনিটের ব্যবধানে সবাই খাওয়া শুরু করে দিয়েছে। চেয়ারে বসে মৌমিতা ঘুমে ঢুলে ঢুলে পড়ছে। তুবা 1 চামচ স্যুপ মুখে নিয়ে কৌশিকের দিকে আর চোখে তাকালো। সঙ্গে সঙ্গে 2 প্রকুচকে এক হয়ে গেল। কৌশিককে আজ কেমন যেন মাতাল মাতাল লাগছে। এলোমেলো চুলগুলো পুরো কপাল জুড়ে ছড়িয়ে আছে। চোখে মুখে তখনও ঘুমের রেশ বিদ্যমান, চোখ দুটো বেজায় লাল। তুবার অবুঝ মনে প্রশ্ন জাগলো, লোকটার চেহারা এমন গাঁজাখোরের মতো হয়ে আছে কেন? রাতে ঘুম বাদ দিয়ে চুরি করতে গিয়েছিল নাকি? তুবার মুখের কথা কেড়ে নিলেন কনকচাপা বেগম। ছেলের পেছনে এসে দাঁড়িয়ে কপালে হাত রাখলেন। চিন্তিত কণ্ঠে বললেন, কি হইল আমার আব্বার? শরীর খারাপ নাকি? না মা, রাতে ঘুম ভালো হয়নি তাই। ছোট্ট করে জবাব দিল কৌশিক। কনকচাপা বেগম এবার ঢুলতে থাকা মেয়ের দিকে তাকালেন। ভ্রুকুচকে প্রশ্ন করলেন, আর তুই, তোর আবার কি হয়েছে? উফ মা, অসুস্থ রোগী নিয়ে থাকলে কি রাতে ঘুম হয়? আমারও ঘুম হয়নি, এখন খেয়ে গিয়ে ঘুমাবো। বিরক্তি নিয়ে জবাব দিল মৌমিতা। সত্য ঘটনা 2 ভাই বোনের পেটে চাপা পড়ে রইল। খাওয়া দাওয়া শেষে সবাই যার যার মতো উঠে চলে গেল। টেবিলে পড়ে রইল শুধু তুবা। সে বরাবরই খাওয়াতে অনেক ঢিল।
ভাতের প্রতিটা দানা গুনে গুনে খায় যেন। কৌশিক ইচ্ছে করেই দেরি করলো। সবাই উঠে যাওয়ার পর সবার শেষে কৌশিক উঠে দাঁড়ালো। মাথা নিচু করে স্যুপ খেতে থাকা তুবার কপালে 2 আঙ্গুল দিয়ে স্পর্শ করলো। কৌশিকের ছোঁয়া পেয়ে খাওয়া থামিয়ে দিয়ে মাথা তুলে তাকালো তুবা। কৌশিক গম্ভীর ভাবভঙ্গি নিয়ে তুবার জ্বর চেক করলো। এরপর পকেট থেকে জ্বর এবং ঠান্ডা 2 পাতা ওষুধ বের করে তুবার সামনে রাখলো। জগ থেকে পানি ঢেলে গ্লাসটাও তুবার সামনে এগিয়ে দিল। এরপর রাশভারী কণ্ঠে বলল, খাওয়া শেষে এগুলো খেয়ে নেবে। তুবা মুখে কিছু বলল না, শুধু মাথা দুলিয়ে সায় জানালো। কৌশিক সময় নিল না, এর পরপরই সেখান থেকে প্রস্থান নিল। কয়েক কদম গিয়ে আবারও ফিরে এলো। টেবিলে একটা হাত রেখে অপর হাত তুবার বসে থাকা চেয়ারে রাখলো। সামান্য ঝুঁকে বলল, আর শোন, বেশি ভাবার প্রয়োজন নেই তোর। সময় মতো সব উত্তর পায়ে হেঁটে তুই সামনে এসে হাজির হবে। তার আগে এত ভেবে ছোট্ট ব্রেনটা নষ্ট করিস না, আমার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। চিন্তিত তুবা তার চিন্তার ঝুড়ি নিয়ে খাটে বামেলে বসে আছে। হাতে ধোয়া ওঠা গরম চায়ের কাপ, তাতে একটু একটু করে চুমুক দিচ্ছে আর আপন মনে চিন্তা করছে। গতকাল রাতের কিছু আবছা স্মৃতি দেখা দিচ্ছে তুবার চোখে। অবশ্য তুবার মতে সেগুলো ছিল নিছক স্বপ্ন। সেই স্বপ্নে কৌশিক এসেছিল, তুবাকে পরম আদরে বুকে টেনে নিয়েছিল, কপালে চুমুও খেয়েছিল। তুবার মনে হলো ওদের মাঝে বেশ কিছুক্ষণ কথা হয়েছে, কিন্তু ঠিক কি কি কথা হয়েছে সেগুলো মনে করতে পারছে না। শুধু এটুকু মনে পড়ছে, স্বপ্নে কৌশিক তুবাকে জান বলে সম্বোধন করেছিল। আর কিছু মনে নেই। স্বপ্নের এই কিছু অংশ মনে থাকা আর ইম্পর্টেন্ট অংশ ভুলে যাওয়ার বিষয়টা খুবই প্যারাদায়ক। তুবা অধৈর্য হলো। কিছু মনে করতে না পেরে অরুচি নিয়ে চায়ে চুমুক দিল। ঠিক এমন সময় টুংটাং শব্দে তুবার ফোনটা বেজে উঠল। বাম হাতে চায়ের কাপটা ধরে ডান হাতে ফোনটা হাতে নিল তুবা। ফোনে লক খুলতে স্ক্রিনে রবিন নামটা জলজল করে ভেসে উঠল। আরেক দফা বিরক্তি নেমে এলো তুবার চেহারায়। এই রবিন ছেলেটা কলেজে নতুন এসছে, অন্য একটা কলেজ থেকে ট্রান্সফার হয়ে তুবাদের কলেজে ভর্তি হয়েছে সপ্তাহখানেক হচ্ছে। ছেলেটা আসার পর থেকে তুবার পেছনে লেগে আছে, সব সময় আগে পিছে ঘুরঘুর করে। কিভাবে যেন তুবার নাম্বারটাও জোগাড় করেছে। তারপর থেকে শুরু হয়েছে কারণে অকারণে ফোন মেসেজ। তুবার ভাবনার মাঝে আবারও ফোনটা বেজে উঠল। বিরক্তি নিয়ে ফোনটা রিসিভ করলো তুবা। কানে চেপে ধরতে ওপাশ থেকে শোনা গেল রবিনের উচ্ছ্বাসিত কণ্ঠ, হেই কিউট ক্যাট, ফোন রিসিভ করতে দেরি করলে কেন? তুবার রাগ সপ্তম আসমানে উঠে গেল। ওর ফোনের কভারে একটা ধবধবে সাদা গোলুমুলু বিড়ালের ছবি আছে। সেটা দেখার পর থেকে ছেলেটা তুবাকে কিউট ক্যাট বলে ডাকে। রাগে তুবার সবার আগে কভারটা টেনে খুলে ফ্লোরে ছুঁড়ে মারল। এরপর ফোনটা কানে ধরে গরম মেজাজে বলল, তোমার সাহস কি করে হলো অযথা আমায় ফোন দেওয়ার? রিল্যাক্স কিউট ক্যাট, এত রাগ করছো কেন? রাগের কারণ স্বয়ং তুমি, পুরো তুমিটাই আমার রাগের একমাত্র কারণ। শেষবারের মতো বলছি, একদম আমায় বিরক্ত করবে না। বিরক্ত কোথায় করছি? আমি তো শুধু তোমার সাথে কথা বলতে ফোন দিলাম। না, দিবে না। তোমার সাথে কথা বলতে আগ্রহী নই আমি। তোমার এমন কঠিন আচরণ রবিনের মনে গভীর দাগ কাটলো। ছেলেটা কণ্ঠ ব্যথাদর শোনালো, এত অবহেলা কেন করছো তোবা? তোমাকে ভালোবাসি তাই। কেন বাসো? আমি কি বলেছি বাসতে? লিসেন, একটা কথা কান খুলে শুনে রাখো। আমার মন আমি অলরেডি একজনকে দিয়ে বসে আছি, আর তাকে আমি অনেক বেশি ভালোবাসি। সো আমায় বিরক্ত করা বন্ধ করো। এসব মিথ্যা কথা, আমার থেকে বাঁচতে তুমি মিথ্যা বলছো। বিশ্বাস অবিশ্বাস তোমার ব্যাপার, আমার জানানোর দায়িত্ব ছিল, জানিয়ে দিলাম। এরপরেও যদি আমার পিছনে ঘুরঘুর করো তাহলে খুশি মেরে চেহারার নকশা বদলে দেবো একদম। রবিন বোধহয় হাসলো, হাসি হাসি মুখে বলল, তোমার হাতে মার খেতেও রাজি আমি, তবুও তোমার পিছু ছাড়বো না। তোমার রাগে ফোঁস করতে করতে ফোন কেটে দিল। ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলে দিয়ে 2 হাতে চুল টেনে ধরল। একদিকে মেয়েটা এক কঠিন মানবের প্রেমে বুঝেছে, যেই পাষাণ মানুষটা শুধু স্বপ্নেই আসে, বাস্তবে ফিরেও তাকায় না। এই কঠিন মানবের মন পড়তে গিয়ে অর্ধেক বুদ্ধি খুয়ে বসেছে তুবা। তার উপর এই নতুন জঞ্জাল, পেছনই ছাড়ছে না। বিরক্তি এবং চরম হতাশায় তুবার মাথা ব্যথা শুরু হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে ঘরে আগমন ঘটল মৌমিতার। সে সোজা এসে তুবার গা ঘেঁষে শুয়ে পড়ল। মাথার নিচে এক হাত গুজে বলল, একটু আমার সাথে পার্লারে যাবি তুলতুল? তুবা চুল থেকে হাত নামালো, মৌমিতার দিকে ঘুরে বসে বলল, এখন পার্লারে কেন? চুল কাটতে যাব। তাছাড়া আরও কিছু কাজ আছে। পরশু তোর ভাইয়ার সাথে দেখা করতে যাব, তার আগে একটু রূপচর্চা করা লাগবে না? তুবা মৌমিতার পাশাপাশি উপর হয়ে শুল। রবিনের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলল। এক হাত গালে রেখে অর্ধেক উঁচু হয়ে বলল, ভাইয়া তোমাকে অনেক ভালোবাসে তাই না আপু? হ্যাঁ, ভীষণ ভালোবাসে। ইস, তোমারই কপাল, আমার কপালে এসব নেই।
তুবাকে বড্ড বেশি উদাস দেখালো। মৌমিতার চোখের দৃষ্টি শুরু হলো। বেশ কৌতূহল নিয়ে প্রশ্ন করলো, আচ্ছা তুল তুল, তুই কি কাউকে পছন্দ করিস? তুবা দুই হাত একটার উপর আরেকটা রেখে হাতের উল্টো পিঠ থুতনি রাখলো। মনমরা হয়ে বলল, পছন্দ করলেই বাকি সব চাওয়া কি পূরণ হয়? আমাকে বলে দেখ, আমি তোর চাও পূরণ করব। তুমি পারবে না আপু, তাছাড়া বাড়ি কেউ মেনে নেবে না। সবচেয়ে বড় কথা, আসল মানুষটাই মানবে না। তুবার মনটা আচমকা খারাপ হয়ে গেল। মৌমিতার আর বুঝতে বাকি নেই তুবা কার কথা বলছে। দুজনেই মনে মনে মন কলা খাচ্ছে, অথচ সেটা প্রকাশ করছে না। মৌমিতা হতাশ হলো, ধীরে সুস্থে উঠে বসলো। তুবাকে টেনে তুলতে তুলতে বলল, হয়েছে, আর মন খারাপ করা লাগবে না, রেডি হ। পার্লার হয়ে আমরা একটু ঘুরেও আসবো। রিয়া বাড়ি থাকলে তোকে টানতাম না, এখন চল। তুবার সময় নিল না, ঝটপট তৈরি হতে চলে গেল। কৌশিক মাত্রই ঘুম থেকে উঠে বসার ঘরে সোফা এসে বসেছে। এলোমেলো চুলগুলো পুরো কপাল জুড়ে ছড়িয়ে আছে, চোখে মুখে তখনও ঘুমের অবশিষ্ট রেশ লেগে আছে। ঠিক সেই মুহূর্তে একজোটে সিঁড়ি দিয়ে নামলো তুবার মৌমিতা। নামতে নামতে তুবা কৌশিকের ঘুম জড়ানো মুখের দিকে হাপিত্যেশ নয়নে তাকিয়ে রইল। তুবার ইচ্ছে করলো একবার আলতো করে কৌশিকের এলোমেলো চুলগুলো গুছিয়ে দিতে। কৌশিক এক পলক ওদের দিকে তাকিয়ে ঘরের দেওয়াল ঘড়িতে নজর বোলালো। সময় এখন বেলা 11:30। এই অসময়ে দুজন সাজুগুজু করে কোথায় যাচ্ছে? কৌতূহল দমিয়ে রাখতে পারল না কৌশিক, রুক্ষ কণ্ঠে প্রশ্ন করল, এই অসময়ে কোথায় যাচ্ছিস দুজন? কৌশিকের কর্কশ কণ্ঠে মৌমিতা এবং তুবা দুজনেই থেমে গেল। মৌমিতা এগিয়ে এসে জবাব দিল, পার্লারে যাব। পার্লারে কি করতে? কি করতে মানে? মেয়েরা পার্লারে কেন যায়? কেন চায় আমি জানি না, তুই বল। কৌশিকের তারা জবাব শুনে রেগে গেল মৌমিতা। রাগে চেঁচিয়ে উঠে বলল, সকাল সকাল পেছনে কেন লাগছিস আমার? কেন যাচ্ছিস বলে দিলেই তো হয়, তাহলে আর পেছনে লাগবে না। চুল কাটতে যাচ্ছি, হয়েছে? চুল কাটার কথা শুনে কৌশিকের মাথায় দপ করে আগুন জ্বলে উঠল। ঘাড় বাঁকিয়ে তাকালো তুবার দিকে, কঠিন দৃষ্টিতে পরখ করলো তুবাকে। চুলগুলো মাত্রই কোমর ছাড়িয়ে একটু নিচে নেমেছে, অমনি সেগুলো কেটে আবারও কোমরের উপরে ওঠানোর শয়তানি চেপেছে মাথায়। কৌশিক ধৈর্য হারালো, আদালতের বিচারকের মতো রায় শোনালো, কোথাও যাওয়া চলবে না, তোমার চুল কাটা বারণ, আমার লম্বা চুল পছন্দ। তুই বারণ করার কে? কৌশিক রাগী চোখে তাকালো মৌমিতার দিকে। অবস্থা বেগতিক দেখে দুই ভাই বোনের মাঝে এসে দাঁড়ালো তুবা। কৌশিকের দিকে ঘুরে মিনমিন করে বলল, আমি চুল কাটবো না তো কৌশিক ভাই, আপু কাটবে শুধু। কৌশিক মৌমিতা থেকে নজর সরিয়ে তুবার দিকে তাকালো। ওই চোখে কিছু একটা ছিল। তুবা বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না, সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিল। তুবাকে নজর লুকাতে দেখে কৌশিকের ঠোঁটের কোণে এক চিলতে হাসির দেখা মিলল। হাত দিয়ে এলোমেলো চুলগুলো ব্যাকব্রাশ করতে করতে বলল, চল আমিও যাব। কৌশিক সঙ্গে যাবে শুনে তুবার মুখটা জলজল করে উঠল। মৌমিতা না করতে গিয়েও পারল না। তুবার চোখ মুখের পরিবর্তন মৌমিতার নজর এড়ায়নি, তাই অনিচ্ছা সত্ত্বেও কৌশিকের সাথে যেতে রাজি হলো। তুবা এবং মৌমিতাকে পার্লারের সামনে নামিয়ে দিয়ে বাইরে গাড়িতে অপেক্ষা করছে কৌশিক। ইতিমধ্যে 2 ঘন্টা কেটে গেছে। এত সময় ধরে দুজন কি এমন রাজকার্য করছে কৌশিক ভেবে পায় না। শেষে অধৈর্য হয়ে ফোনে মনোযোগ দিল। এর প্রায় মিনিট 10 পরে মৌমিতা আর তুবা পার্লার থেকে বের হলো। কৌশিক ফোন থেকে নজর সরিয়ে এক পলক তাকালো, সঙ্গে সঙ্গে সমতল হৃদয় কুঁচকে এক হয়ে গেল। তুবা এসেছিল চুল খুলে, কিন্তু বের হচ্ছে চুল বেঁধে, সেই সাথে ওড়না বেশ ভালো করেই মাথায় পেঁচিয়ে রেখেছে। একটু সন্দেহ হলেও খুব বেশি পাত্তা দিল না কৌশিক, হয়তো গরমের জন্য চুল বেঁধে রেখেছে। ওরা দুজন কাছাকাছি আসতে কৌশিক নিজের পাশের দরজা খুলে দিয়ে বলল, তুবা সামনে বস। তুবা হকচকিয়ে দাঁড়িয়ে পড়ল। মৌমিতা এগিয়ে এসে বলল, সামনে বসবে মানে? পেছনে আমি একা বসবো নাকি? তো আমি কি তোদের ড্রাইভার? তোর পেছনে আরাম করে বসে পুরো বিশ্ব ঘুরবি, আর আমি ড্রাইভার হয়ে গাড়ি চালাবো? সেটা হবে না, আমার পাশে কাউকে বসতে হবে। তাহলে আমিই বসি। হ্যাঁ, বসবি না কেন? বস। মায়ের পেট থেকে আমার লেজ ধরে ঘুরে ঘুরে বেড়াচ্ছিস, এখন লেজ ছেড়ে দিলে হয়? বড় ভাই হয়ে আমি তোর, তুই তো আমার লেজ ধরেই ঘুরবি। আয় বস বস। মৌমিতার আগে গজগজ করতে করতে পেছনে গিয়ে বসলো। দরজাটা দুম করে লাগিয়ে দিয়ে 2 হাত বুকে আড়াআড়ি করে বাঁধল। তুবা অতিষ্ঠ ভঙ্গিতে কপাল চাপড়ালো। এই 2 ভাই বোনের পাল্লায় বলে সুস্থ মানুষও পাগল হয়ে যাবে। ঝগড়ার সমাপ্তি টানতে তুবার বেশি দেরি করলো না, ঝটপট কৌশিকের পাশের সিটে বসে পড়ল। কৌশিক বাঁকা হেসে ড্রাইভিং সিটে গিয়ে বসলো। গাড়ি স্টার্ট দিতেই ধুলো উড়িয়ে মুহূর্তে স্থান ত্যাগ করলো। আপন গতিতে চলছে গাড়ি, ভেতরটা একদম নিশ্চুপ।
তুবা ফোনে কারোর সাথে টেক্সট করায় ব্যস্ত। কৌশিক আর চোখে তাকালো একবার তুবার মোবাইল স্ক্রিনে, কিন্তু তেমন কিছু চোখে পড়ল না। নীরবতা ভঙ্গ করে কৌশিক আগ বাড়িয়ে বলে উঠল, আরে মৌ, ঘন্টার পর ঘন্টা পার্লার থেকে করলিটাকে? যে হনুমানের মতো চেহারা নিয়ে গিয়েছিলে, সে চেহারা নিয়েই তো ফিরেছিস। পরিবর্তনটা কোথায়? চোখ থাকলে তো দেখবি, তোর তো চোখই নষ্ট। কৌশিক বাঁকা হাসলো আর চোখে ফোনে ব্যস্ত তুবার দিকে তাকিয়ে নিচু স্বরে বলল, সেটাও ঠিক, এই চোখ তো একজনকে ছাড়া আর কাউকে দেখতে পায় না। বলতে বলতে কৌশিকের নজর গেল তুবার ফোনের স্ক্রিনে। এক পলকে দেখা মিলল কিছু তিক্ত অনাকাঙ্ক্ষিত বাক্য। তুবা, আই লাভ ইউ, আমার তোমাকে চাই। মেসেজটা কে পাঠিয়েছে সেটা দেখার সুযোগ হলো না কৌশিকের। মনোযোগ ড্রাইভিং থেকে সরে গেল। চতুর নজর রাস্তা থেকে সরে তুবার ফোনে আটকে গেল। ঠিক সেই মুহূর্তে ঘটে গেল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। সামনে থেকে বড় একটা ট্রাক এসে মুখোমুখি হলো ছোট গাড়িটার। আচমকা এহেন কাণ্ডে চমকে উঠল মৌমিতা। আতঙ্কিত কণ্ঠে গলা ফাটিয়ে চিৎকার করে উঠল, ভাই, সামনে ট্রাক! কিন্তু ততক্ষণে পরিস্থিতি হাতের বাইরে। বিশাল আকৃতির ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলো ছোট প্রাইভেট কারটার। সেকেন্ডের ব্যবধানে গাড়িটার 3 উল্টন দিয়ে ছিটকে দূরে গিয়ে পড়ল। পরপরই নিঃশুভ হয়ে গেল পরিবেশ। মিনিট খানিক নীরবতার পর রাস্তার চারিদিক থেকে ছুটে এলো মানুষজন। ট্রাকটা ততক্ষণে স্থান ত্যাগ করেছে। কৌশিক ভাঙা জানালার ভেতর দিয়ে কোনো মতে বাইরে বেরিয়ে এসেছে। মাথা ফেটে রক্ত বের হচ্ছে। আশেপাশের কিছু অনুভব হচ্ছে না, মস্তিষ্ক ফাঁকা। মৌমিতা ততক্ষণে দরজা খুলে অর্ধেক বের হয়েছে। জ্ঞান থাকলেও 2 ভাই বোনের দেহ রক্তে ভিজে একাকার। কৌশিক টেনে মৌমিতাকে বাইরে বের করলো। মৌমিতার গালে এক হাত রেখে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, তুই ঠিক আছিস? ব্যথায় জর্জরিত দেহটা মৌমিতা ছেড়ে দিল পাকা রাস্তায়। কোনো মতেই মাথা নাড়িয়ে বোঝালো সে ঠিক আছে। গলা টেনিয়ে জোর করে বলল, ভাই, তুবা। কৌশিকে তৎক্ষণাৎ মনে পড়ল তুবার কথা। মস্তিষ্ক সচল হলো। আচমকায় বুকটা মুচড়ে উঠল। ভুলেই বসলো নিজের আঘাতের কথা। আধভাঙা দরজাটা টেনে হিচড়ে সরিয়ে দিল। ভেতরে আটকে থাকা তুবার নিস্তেজ দেহটা টেনে বাইরে নিয়ে আসলো। নিচে পড়ায় তুবার আঘাতের পরিমাণ সবচেয়ে বেশি। এখনো জ্ঞান হারায়নি, তবে জ্ঞান হারাবে ভাব। লাল রক্তে রঞ্জিত তুবাকে দেখে বুকটা হাহাকার করে উঠল কৌশিকের। চোখ ফেটে কান্না পেল। হৃৎপিণ্ডে কেউ যেন গরম লোহার শিক ঢুকিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে তুবা নিস্তেজ দেহটা জাপটে ধরল বুকে। কণ্ঠের স্বর বেজায় কাঁপছে। জান, এই জান, চোখ খোল। জান, তাকা আমার দিকে। এই তুবা, তুই শুনতে পাচ্ছিস আমার কথা? প্লিজ জান, তাকে একবার। আমার খুব ভয় করছে। প্লিজ চোখ বন্ধ করবি না। তুবা, চোখ খোল। কৌশিকের আহাজারিতে চারিপাশ ভারী হয়ে উঠল। তুবার চোখ তখন প্রায় বুঝেই এসছে। জ্ঞান হারানোর শেষ মুহূর্তে কৌশিকের মুখে জান ডাক তুবার মস্তিষ্কে আলোড়ন সৃষ্টি করলো। মনে পড়ে গেল সেই স্বপ্নের কথা। এর মানে সেটা স্বপ্ন ছিল না, বাস্তব ছিল। তুবার আর কোনো কিছু বুঝতে বাকি নেই। অসময়ে হলেও কাঙ্ক্ষিত উত্তর সে পেয়ে গেছে। শেষ মুহূর্তে তুবার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। প্রশান্তির একটা শ্বাস টেনে দেহের ভার ছেড়ে দিল কৌশিকের বুকে। ফিনাইলের কড়া গন্ধে হসপিটালের চারিধার মম করছে। থেকে থেকে শোনা যাচ্ছে স্বজনদের বুক ফাটা আর্তনাদ। বাহারি কণ্ঠের হাহাকার বাড়ি খাচ্ছে প্রতিটি দেওয়ালে দেওয়ালে। দোতলার একদম কোণার দিকে একটা রুমে অচেতন অবস্থায় আছে তুবা। ছোটখাটো বেডের সাথে দেহটা লেপ্টে আছে। গোলগাল সুন্দর মুখটা শুকনো ফ্যাকাশে হয়ে আছে। ফর্সা দেহে হাজারো রক্তের ছাপ। পাশেই বসে কৌশিক তুবার একটা হাত শক্ত করে ধরে বসে আছে। মাথা ফেটে চৌচির, পুরো কপাল সাদা রঙের ব্যান্ডেজে মুড়িয়ে রাখা। চোখ দুটো বেজায় লাল, চেহারার রং ফ্যাকাশে। বুকটা থেকে থেকে মুচড়ে উঠছে, চোখ ভিজে উঠতে চাইছে। কিন্তু পুরুষের যে কান্না করা বারণ। কান্না তো দুর্বলতার প্রতীক। পুরুষেরা তো দুর্বল হয় না, তারা যে সবচাইতে শক্ত। কৌশিক এক দৃষ্টে তুবার মুখের দিকে তাকিয়ে কান্না আটকে রেখেছে। চোখের পলক ফেলতেও যেন ভুলে গেছে। পাশেই একজন নার্স তুবার ক্ষত জায়গায় ব্যান্ডেজ করে দিচ্ছে। এমন সময় সেখানে মৌমিতা উপস্থিত হলো। সে রাতুলের কেবিনে ছিল। কৌশিককে হাজারবার বলেও তুবার থেকে সরাতে পারেনি। শেষে উপায় না পেয়ে কৌশিককে রেখে রাতুলের সাথে গিয়েছিল মৌমিতা। ঘুমন্ত তুবার দিকে এক পলক তাকিয়ে আলতো করে কৌশিকের কাঁধে হাত রাখলো মৌমিতা। কৌশিক ঘাড় ঘুরিয়ে এক পলক তাকালো। এরপর আচমকায় দাঁড়িয়ে থাকা মৌমিতার কোমর জড়িয়ে ধরল কৌশিক। বোনকে কাছে পেয়ে এতক্ষণে ধরে রাখা ধৈর্য এবার গলে গলে পড়ছে কৌশিকের। দেহটা মৃদু কাঁপছে। মৌমিতা অনুভব করলো তার পেটের দিকের কামিজ গরম পানিতে ভিজে যাচ্ছে। বুকটা হুহু করে উঠল মৌমিতার। কৌশিকের পিঠে হাত বুলিয়ে সান্ত্বনা স্বরে বলল,
থাম ভাই, এভাবে ভেঙে পড়লে চলবে? ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট তো, তোমার ঠিক হয়ে যাবে। কৌশিক মমিতাকে ছেড়ে সোজা হলো। চোখ দুটো ভেজা, মিনিটের ব্যবধানেই নিঃশব্দে কেঁদে নিয়েছে ছেলেটা। চেহারা স্পষ্ট অপরাধবোধ, কণ্ঠস্বর করুণ। সন্তোষ আমার উচিত ছিল আরেকটু সতর্ক হওয়া। তুই ইচ্ছে করে কিছু করিসনি ভাই, পুরোটাই একটা অ্যাক্সিডেন্ট। প্লিজ নিজেকে দোষারোপ করা বন্ধ কর। কৌশিক থামলো। মমিতা তুবার কাছে গিয়ে বসলো। ঘুমন্ত তুবার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিল। এরপর কৌশিকের দিকে তাকিয়ে বলল, অনুভূতি লুকাতে শেখ ভাই, এত সিরিয়াস হওয়া চলবে না। বাসায় কিন্তু তোদের সম্পর্ক কেউ মেনে নেবে না। আগে হোক বা পরে, তোদের আলাদা হতেই হবে। অসম্ভব। আচমকা গর্জে উঠল কৌশিক। চোখ দুটো হঠাৎ করেই জ্বলে উঠল। তুবাকে ধরে রাখা হাতের বন্ধন শক্ত হলো। তত্ত্বে দাঁত চেপে কঠিন স্বরে কৌশিক বলল, দেহে প্রাণ থাকতে তোমাকে ছাড়া সম্ভব নয়, অন্য কিছু বল। মমিতা কথা বলার ভাষা হারালো। কি বা বলবে? দুটো মানুষই একে অপরকে ভালোবাসে। তাছাড়া আজকের ঘটনার পর মমিতা বেশ বুঝতে পারছে কৌশিক তুবাকে নিয়ে ঠিক কতটা সিরিয়াস। এখন সবকিছুই ভাগ্যের হাতে, যা হবে দেখা যাবে। ভূয়া মঞ্জিলের শোকের ছায়া নেমে এসছে। একসাথে বাড়ির 3 দুলাল দুলালি ক্ষতবিক্ষত দেহে বাড়ি ফিরেছে। বিশেষ করে তুবার অবস্থা দেখে জামাল সাহেব আহাজারি করে উঠলেন। হাই হাই করতে করতে বুক চাপড়ালেন। বাড়ির সবচেয়ে ছোট সদস্য তুবা। আহারে, কতই না আঘাত পেয়েছে বাচ্চাটা। এতটুকু মেয়ে কি এত ব্যথা সইতে পারে? রাগে দুঃখে ছেলেকে খানিক ধমকালেন। তার মতে ছেলের বেখিয়ালিপনার জন্য এই দুর্ঘটনা। কৌশিক চুপচাপ মাথা নিচু করে বসে আছে শুধু। অপরাধ বোধ ছেলেটাকে কুরে কুরে খাচ্ছে। ছেলের শুকনো মুখ দেখে জামাল সাহেব আর বেশি রাগারাগি করতে পারলেন না। শুধু কর্কশ গলায় বললেন, যাও ঘরে যাও, তোমার বিশ্রামের প্রয়োজন। এ পর্যায়ে কৌশিক নিচু করে রাখা মাথাটা তুলল। বিছানায় ঘুমন্ত তোবার মুখের দিকে এক পলক তাকিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। বিছানার সাথে হেলান দিয়ে বসে তোবার ফোনটা ঘাটাঘাটি করছে কৌশিক। হসপিটাল থেকে আসার সময় ফোনটা নিজের কাছে রেখেছে। বেশ সময় নিয়ে তোবার হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার ভালো করে চেক করলো কৌশিক। মুহূর্তের ব্যবধানে কাঙ্ক্ষিত জিনিস পেয়েও গেল। রবিন নামে সেভ করা নাম্বার। এই নাম্বার থেকে তোবার ফোনে অসংখ্য মেসেজ এসছে। মেসেজের ধরনে স্পষ্ট বোঝা যাচ্ছে ছেলেটা দুবাকে পটানোর ব্যাপক চেষ্টা করছে। মেসেজগুলো দেখে কৌশিকের মাথায় দপ করে আগুন জ্বলে উঠল। রাগে শরীর থরথর করে কাঁপছে। রাগ কন্ট্রোল করতে না পেরে ফোনটা শূন্যই তুলল আছাড় মারতে গিয়েও থেমে গেল। ঠোঁট কামড়ে ধরে কিছু একটা ভাবলো। এরপর তোবার হোয়াটসঅ্যাপ থেকে রবিনকে একটা মেসেজ পাঠালো। আগামীকাল সকাল 10টায় বটতলে দেখা করো তো, কথা আছে। মেসেজটা পাঠানোর সঙ্গে সঙ্গে রিপ্লাই এলো, হে কিউট ক্যাট, তুমি নিজে থেকে আমাকে মেসেজ দিয়েছো? ও মাই গড, আমি কি স্বপ্ন দেখছি? আই এম সো হ্যাপি। ছেলেটার উত্তেজনা দেখে দাঁত কিড়মিড় করে উঠল কৌশিকের। রাগে হিস হিস করতে করতে বিড়বিড় করলো, একবার শুধু আয় বেটা, তোর উত্তেজনায় বরফ ঢেলে ঠান্ডা করে দেব, তারপর বলিস হ্যাপি নাকি স্যাড। আমার সম্পদের দিকে চোখ তুলে তাকিয়েছিস, এত দুঃসাহস? তোর চোখ দুটো তুলে আমি মার্বেল খেলবো। রাত তখন প্রায় 11টার কাছাকাছি। তোবার জ্ঞান ফিরেছে কিছুক্ষণ আগে। চোখ দুটো খোলার পর থেকে তোবার নিজেকে কেমন যেন এতিম এতিম লাগছে। বাপ মা পরিবার থাকার পরেও মনে হচ্ছে চারিদিক কেমন যেন ফাঁকা, কিছু একটা নেই। অনেক ভাবনা চিন্তা করে তোবা আবিষ্কার করলো নিজের ফোনটা কাছে নেই। ফোন ছাড়া মানুষ আবার এক মুহূর্ত থাকতে পারে নাকি? তোবাও পাচ্ছে না। সেই থেকে পাগলের মতো ফোনটা খুঁজে চলেছে। মমিতাকে জিজ্ঞেস করায় সে বলল জিনিসপত্র সব কৌশিকের কাছে ছিল। ব্যাস, এতেই তোবার বুকের ধুকপুকানি বেড়ে গেল। লোকটা আবার ওর ফোন চেক করবে না তো? 7-5 ভাবতে ভাবতে রাত গভীর হলো। ময়না বেগম রাতে মেয়ের কাছে থাকতে চেয়েছিলেন, কিন্তু তোবা থাকতে দেয়নি। বহুত কষ্ট করে মাকে ঘরে পাঠিয়ে দিয়েছে। এরপর থেকে অপেক্ষা করছে বাড়ির সকলের ঘুমানোর। রাত তখন প্রায় 12টা ছুঁই ছুঁই। তোবা ব্যথাত দেহটা টেনে ঘাট থেকে নিচে নামালো। ধীরে সুস্থে খুঁড়িয়ে খুঁড়িয়ে এগিয়ে গেল দরজার কাছে। আস্তে করে বাইরে বের হয়ে বারান্দা দিয়ে নিচতলায় উকি দিল। প্রত্যেকটা ঘরে লাইট বন্ধ, অর্থাৎ এই মুহূর্তে সবাই ঘুম। তোবা ফোঁস করে লম্বা শ্বাস ছাড়লো। এরপর পা টিপে টিপে গেল কৌশিকের ঘরের দিকে। দরজাটা এখনো বন্ধ করেনি কৌশিক, শুধু চাপিয়ে রেখেছে। তোবা দরজার সামান্য ফাঁকা গলিয়ে উকি দিল। কৌশিক বড় জানালার সামনে শটান হয়ে দাঁড়িয়ে আছে। চোখ দুটো খোলা আকাশে নিবদ্ধ, 2 হাত ট্রাউজারের পকেটে গুজে রাখা। কোমরের ওপর থেকে উপরের অংশ সম্পূর্ণ উন্মুক্ত। তোবা সরু চোখে কৌশিকের নগ্ন পিঠের দিকে তাকালো। সুঠাম দেহটা চোখে বিঁধে থাকার মতো।
দুই হাতের শক্ত মাসেলসগুলো ফুলে ফুলে আছে। তুবা নজর আটকে গেল কৌশিকের সুঠাম দেহে। ভুলেই বসলো সে এখানে কেন এসেছে। ঠিক সেই মুহূর্তে আচমকা কৌশিক পেছন না ফিরে বলে উঠল, তুবা, চোরের মতো উকুচুকি না মেরে সোজা ঘরে আয়। এই ঘরের দরজা তোর জন্য উন্মুক্ত। তুবা হকচকিয়ে গেল, চোয়াল ঝুলে পড়ল। লোকটা পেছনে না ফিরে কিভাবে বুঝলো দরজার কাছে তুবা আছে? এই লোকের পেছনেও দুটো চোখ আছে নাকি? তুবা দরজা ঠেলে ভেতরে ঢুকলো। গুটি গুটি পায়ে এগিয়ে আসতে আসতে বলল, আপনি কিভাবে জানলেন দরজার বাইরে আমি আছি? অন্য কেউ তো হতে পারে। কৌশিকের নজর তখনও খোলা আকাশে স্থির। সেদিকে দৃষ্টি রেখে কৌশিক জবাব দিল, তোর উপস্থিতি টের পেতে আমার তোকে দেখার প্রয়োজন নেই, শুধু অনুভূতি যথেষ্ট। তুবা পাত্তা দিল না সেই কথায়। কৌশিকের কথা সম্পূর্ণ উপেক্ষা করে নিজ উদ্যোগে বলল, আমার ফোন কেন নিজের কাছে রেখেছেন? ওটা ফিরিয়ে দিন, আমার খালি খালি লাগছে। আচমকা তুবাকে একটানে দেওয়ালের সাথে ঠেসে ধরল কৌশিক। ব্যথা তো দেহটা দেওয়ালে ধাক্কা খেয়ে ব্যথা দ্বিগুণ বেড়ে গেল তুবার। সঙ্গে সঙ্গে দুই হাত মুঠো করে চোখ খিচে বন্ধ করে নিল মেয়েটা। তুবার দুই বাহু চেপে ধরে দাঁতে দাঁত চেপে কৌশিক বলল, গত 4 দিন ধরে একটা ছেলে তোকে বিরক্ত করছে, অথচ এই কথা আমি আজকে জানতে পারলাম। কত লোকনে শিখে গেছিস, সাহস খুব বেড়ে গেছে তোর। দেব নাকি সাহসের দফা রফা করে? কৌশিকের কথার মাঝে আচমকা তুবা এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে ফেলল। দুই পায়ের পাতায় ভর দিয়ে উঁচু হয়ে ঝুঁকে থাকা কৌশিকের ওষ্ঠে ওষ্ঠ ছুঁয়ে দিল। সেই ছোঁয়ার স্থায়িত্ব খুব বেশি সময় ছিল না, এই বড় জোর 3 কি 4 সেকেন্ড। এরপর সঙ্গে সঙ্গে তুবা স্বাভাবিক হয়ে দাঁড়ালো, ফিসফিস করে বলল, করুন দফারফা, আমিও দেখতে চাই। কৌশিকের মাথা হ্যাং হয়ে গেল। ওষ্ঠে এখনো গরম গরম ভাব অনুভব হচ্ছে। মুহূর্তে কি ঘটে গেল বুঝতে তার মিনিট খানেক সময় লাগলো। যখনই বুঝতে পারল পুরো ঘটনা, তখন কৌশিকের ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসির রেখা দেখা মিলল। কৌশিক তুবাকে ছেড়ে দিল, পেছনে ঘুরে ডান হাতে মাথায় চুল খামচে ধরে পেছনে ঠেলে দিল। এর পরপরই হুট করে ঘুরে তাকালো। তুবার দুই পাশে দেওয়ালে হাত রেখে তুবাকে নিজের বাহুবন্ধনে আবদ্ধ করে নিল। মাথাটা ঝুঁকিয়ে তুবার মুখোমুখি হয়ে বলল, দিলি তো রাগের 12টা বাজে। হ্যাঁ দিলাম, আবার রাগ দেখালে আবারও দেব। তুবার ভয়হীন চোখের দিকে কয়েক সেকেন্ড নির্বিশেষ তাকিয়ে রইল কৌশিক। কণ্ঠের রুক্ষতা কমে গেল, অত্যন্ত কোমল কণ্ঠে আওড়ালো, উস্কে দিচ্ছিস তো? মনটাকে শত শত দড়ি দিয়ে শক্ত করে বেঁধে রেখেছিলাম, তুই নিজ হাতে এক এক করে দড়িগুলো খুলে দিচ্ছিস। যেদিন মনটা পুরোপুরি বাঁধনচার হয়ে যাবে না, সেদিন কিন্তু তোর আর নিস্তার নেই। আমি নিস্তার চাইও না। কৌশিকের কথার বিপরীতে চোখে চোখ রেখে জবাব দিল তুবা। কৌশিক ঠোঁট কামড়ে হাসল। তুবার পুরো মুখ জুড়ে দক্ষ নজর জোড়া সময় নিয়ে বিচরণ চালালো। নজর ঘোরাতে গিয়ে কৌশিকের চোখ আটকে গেল তুবার পাতলা নরম ওষ্ঠে। সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে শুকনো ঢুকিল কৌশিক। দেওয়াল থেকে হাত সরিয়ে সরে দাঁড়ালো। পকেট থেকে তুবার ফোনটা বের করে এগিয়ে দিয়ে বলল, ঘরে যা, এইখানে আর এক মুহূর্ত থাকবে না, আমি কন্ট্রোল হারাচ্ছে। তুবা দাঁড়ালো না, বাধ্য মেয়ের মতো ফোনটা নিয়ে দরজার দিকে পা বাড়ালো। কয়েক কদম গিয়ে একবার ঘাড় ঘুরিয়ে ফিরে চাইলো। কৌশিকের উন্মুক্ত সুঠাম দেহে আরো একবার নজর বোলালো। এরপর লজ্জাপর ভঙ্গিতে সেখান থেকে প্রস্থান নিল। তুবার লাজুক চাহনি দেখে ঠোঁট কামড়ে হাসল কৌশিক। হাসির দাপটে দেহটা সামান্য দুলে উঠল। এর পরপরই আচমকা চোয়াল জোড়া শক্ত করে ফেলল। রবির নামটা আবারও কৌশিকের ব্রেনে টোকা দিচ্ছে। রাগে শরীর জ্বলে যাচ্ছে কৌশিকের, ইচ্ছে করছে ছেলেটাকে জ্যান্ত পুঁতে ফেলতে। 7 সকালে ভুইয়া মঞ্জিলে আগমন ঘটল রাইমার। কৌশিক মৌমিতার অ্যাক্সিডেন্টের খবর পেয়ে ছুটতে ছুটতে চলে এসছে মেয়েটা। মূলত এসেছে কৌশিকের টানে। প্রিয় মানুষকে নিয়ে এমন লোমহর্ষক খবর শুনে কোনো মেয়ের পক্ষে কি ঠিক থাকা সম্ভব? রাইমাও পারেনি ঠিক থাকতে। সেই রাত থেকে ছটফট করছে বাড়িতে আসার জন্য, কিন্তু গভীর রাত হওয়ায় তার বাবা মা আসতে দেয়নি। নিরুপায় হয়ে ছটফট করতে করতে রাতটুকু পার করেছে রাইমা। এরপর ভোরের আলো ফুটতে না ফুটতে ছুটে চলে এসছে এ বাড়ি। তার বাবা মা আসবে আরও কিছুক্ষণ পরে। ভুইয়া মঞ্জিলে কদম রাখার পর থেকে রাইমা ব্যাকুল নয়নে খুঁজে চলেছে কৌশিককে। তাকে এক নজর না দেখা পর্যন্ত চোখ জোড়া শান্তি পাচ্ছে না। খবর পেয়ে মৌমিতা সবার আগে নিচে নেমে এলো। একে একে রিয়া, নীরব সহ বাড়ির রমণীরাও হাজির হলেন। বসার ঘরে ছোটখাটো একটা আড্ডার আসর বসে গেল। রমণীদের হাসির শব্দে বাড়ির দেওয়ালগুলো ঝঙ্কার তুলছে যেন। তুবা গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। ঠিক এমন সময় কানে হালকা পাতলা হাসির ছন্দ বাড়ি খেল। সঙ্গে সঙ্গে ঘুমটা ছুটে গেল তুবার। পিটপিট করে চোখ মেলে তাকিয়ে ঘরের দেওয়াল ঘড়িতে নজর বোলালো। সবে সকাল 6টা। এত সকালে এমন হা হা হি হি করে বাড়ির শব্দ দূষণ করছে কারা?
ভাবতে ভাবতে উঠে বসলো তুবা। আঘাতপ্রাপ্ত জায়গাগুলোর ব্যথা অনেকটাই কমে গেছে, এখন হাঁটতে খুব একটা কষ্ট হয় না। তুবা দুম করে উঠে দাঁড়ালো। এলোমেলো চুলগুলো দুই হাতে পেঁচিয়ে খোপা করতে করতে বেরিয়ে গেল ঘর থেকে। দোতলার বারান্দায় দাঁড়িয়ে সবার আগে বসার ঘরে উকি দিল। ঠিক এমন সময় বড় সোফায় মৌমিতার পাশে রাইমাকে দেখে চোখ মুখ কুঁচকে গেল তুবার। বিরক্তিতে গলা তেতো হয়ে এলো। এই মেয়েটাকে তুবা একদম পছন্দ করে না, আর সেদিন কৌশিককে ওই চিঠিটা দেওয়ার পর থেকে তো তুবাকে সহ্যই করতে পারছে না। দুই কোমরে হাত রেখে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল তুবা। এই আপদটাকে ঘাড় থেকে নামানোর ফন্দি খুঁজল, কিন্তু সদ্য ঘুম থেকে ওঠা তুবার দুর্বল মস্তিষ্ক শক্তপোক্ত কোনো উপায় বের করে দিতে পারল না। তুবা হতাশ হলো। ক্লান্ত ভঙ্গিতে পা টেনে টেনে হাঁটা দিল কৌশিকের ঘরের দিকে। কৌশিক সচরাচর তার ঘরের দরজা লক করে না। তার কারণ একটাই, দিনে রাতে কারণে অকারণে তুবা এই ঘরে উকি ঝুঁকি মারে। ওর উকি ঝুঁকি মারতে যাতে ব্যাঘাত না ঘটে এজন্য কৌশিক ঘরের দরজা খোলায় রাখে। আজও তার ব্যতিক্রম হয়নি। এই যেমন দরজাটা শুধু চাপিয়ে রাখা, সেই চাপানো দরজাটা আলতো হাতে একটু ফাঁক করে ঘরের ভেতর ঢুকে দিল তুবা। এরপরই টুক করে ঘরে ঢুকে পড়ল। গুটি গুটি পায়ে এগিয়ে গেল খাটের কাছাকাছি। সঙ্গে সঙ্গে চোখ আটকে গেল বড়সড় আলিশান বিছানায়। কোমর পর্যন্ত পাতলা চাদর টেনে ঘুমিয়ে আছে কৌশিক। পেটানো শরীরটা পুরোপুরি উন্মুক্ত। পেটের শক্ত পেশিগুলোর ভাঁজ নিঃশ্বাসের সাথে সাথে ওঠানামা করছে। এলোমেলো চুলগুলো কপাল জুড়ে ছড়িয়ে আছে। ঘুমন্ত অবস্থায় একটু বেশি আকর্ষণীয় লাগছে যেন। তুবা খেয়ে হারালো। অবাধ্য হলো চোখের চাহনি। বখাটেদের মতো চোখ দিয়েই ছাপ বসিয়ে দিল কৌশিকের দেহে। শক্ত পুরুষালী দেহটা একবার ছুঁয়ে দেখার বাসনা জাগলো মনে। সেই বাসনা মেটাতে তুবা সামনে হাত বাড়ালো। চিকন তর্জনীটা আস্তে করে রাখলো কৌশিকের বুকে। অত্যন্ত সাবধানে আলতো করে আঙ্গুল ছোঁয়ালো বুকের মাঝখানটায়। ছুঁয়ে দিয়ে তুবা নিজেই কেঁপে উঠল। আচমকা কৌশিক হুট করে চোখ মেলে তাকালো। সেকেন্ডের ব্যবধানে বুকের ওপর রাখা তুবার হাতটা খপ করে ধরে একটা নিয়ে নিজের নিচে ফেলে দিল। কৌশিকের এমন অতর্কিত আক্রমণে হকচকিয়ে গেল তুবা। স্থির হয়ে বিছানায় লেপ্টে রইল। তুবার দুই পাশে দুই হাত রেখে সামনে ঝুঁকে গেল কৌশিক। চোখে মুখে তখনও অল্প অল্প ঘুমের রেশ, কণ্ঠ ঘুম জড়ানো।